ভিডিও দেখবেন এই তো 5টা সিমটম, প্রমিনেন্ট সিমটম, ইন্টেন্স আছে, সুতরাং মার্ক সল দিয়ে দাও। তার দাঁতে সাপ, স্যালাইভেশন, মিষ্টি পছন্দ করে, অমক তমক, সাইকোটিক, দিয়ে দাও মার্শাল। খুব হয়ে গেল। 15 দিন পরে রুগী এসে বললো, কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, কিছুই তো কাজ হলো না। যা, এইবার আসেন সেকেন্ড প্রেসক্রিপশন। এটাকে বলছি আমরা অবজারভেশন। এই অবজারভেশন আমরা কেন্টের 12 অবজারভেশন পড়েছি, বারবার পড়ি, যতবার পড়ি ততবার ভুলে যাই। ঠিক এরকম অবজারভেশন জর্জ ভিদলকার স্যারের আছে 22 অবজারভেশন, 22টা অবজারভেশন আছে। এবং আমি যতটুকু বুঝেছি এই 22টার ভিতরে ওই আপনার কেন্ট স্যারের 12টাও আছে। তো সব মিলে এই 22টা বলা যেতে পারে আধুনিক হোমিও চিকিৎসা বিজ্ঞানের লাস্ট 22 অবজারভেশন। এবং এটা আমি মনে করি সোফার দ্য হাইয়েস্ট অ্যান্ড বেস্ট। তো এই জন্য এই অবজারভেশন গুলো আমাদের সায়েন্স অফ হোমিওপ্যাথি লেভেলস অফ হেলথ 2টা বইয়ের সমন্বয়। যেহেতু ম্যাডামের এটার উপরে একটা অভিজ্ঞতা, দখল এবং রানিং আছে, নলেজ রানিং, সেই ক্ষেত্রে আমরা ম্যাডামের কাছে ব্রিফ করে নেব। ব্রিফ ম্যাডাম যতই বলুক আমি পড়ে যাবো, এরকম করলে হবে না ম্যাডাম। আমি যদি ক্লাসে থাকি তাহলে কিন্তু আমি ঠিক বুঝেই নেব যে এইটা কি হলো। তো সেই দিক থেকে আপনি একেবারে সাধারণভাবে অবজারভেশন উল্লেখ করে আপনি বলে দেবেন যে আজকে এই কপটা অবজারভেশন হবে, ইউ উইল সি থ্রো আপনার এই 5টা এত থেকে এত পেজ বা ইত্যাদি। মানে আমরা যত এটাকে নমনীয় করে ফেলতে পারি, ফ্লেক্সিবল করে ফেলতে পারি, তাহলে সেটা আমাদের যারা লার্নার তাদের জন্য সুবিধা হবে। আর যিনি স্পিকার, লার্নারদের কাছ থেকে যদি রেসপন্স না পান, তাহলে স্পিকারের কিন্তু স্পিচ দিয়ে তেমন একটা শান্তি পাওয়া যায় না। তো সেই দিক থেকে আমি মনে হয় সবাইকে কিছুটা হলে বোঝাতে পেরেছি। আর যারা একেবারে বোঝেননি তারা আপাতত এই পর্যায়ে থাকেন, পরবর্তীতে অন্যান্য ক্লাসে আপনাকে বুঝাই দেওয়া হবে যে কি পড়ানো হচ্ছে। আব্দুল মান্নান স্যার এখন আপনার পয়জনাস ইয়েগুলো শুরু করতে পারেন স্যার, আমরা যতটুকু হোক আগাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি যা বললাম? ইজ দেয়ার এনি কোশ্চেন, এনি কাইন্ডস অফ কোশ্চেন, স্মল অ্যান্ড বিগ? স্যার ওই বলছি লেভেল অফ হেলথ এন্ড সায়েন্সের বইটা দুটোই নিয়ে কি আলোচনা করা হবে? হ্যাঁ, 2টা নিয়ে আলোচনা করা হবে। 2টা থেকে ব্রিফ মানে জিস্ট বের হবে। যে জিস্টে সেখানে বলা হয়েছে জর্জ ভিদলকার স্যার যে কেন্টের অবজারভেশন তো পড়ছেন আপনি, তাই না? কেন্টে যেমন অবজারভেশন আছে, জর্জ ভিদলকার স্যার এমন 22টা অবজারভেশন আছে। তাহলে এটা লেটেস্ট, এটা বেশি গুরুত্বপূর্ণ না? এই জন্য এটা একটু আলোচনা করার জন্য ম্যাডামকে রিকোয়েস্ট করছি। আশা করি লাভবান হবেন সবাই ইনশাআল্লাহ। তো লেভেলস অফ হেলথ চ্যাপ্টার 13 থেকে এটা আমাদের শুরু হয়েছে অবজারভেশন 1। জি জি স্যার, আমাদের কাছে আমাদের লাইব্রেরিতে যেটা দেয়া ছিল, আমি ভাবছিলাম উইদিন মানে চ্যাপ্টার 13 সহ ওপেন করলাম, এটা অনলি আনটিল চ্যাপ্টার 12। কারোর কাছে যদি পিডিএফ এ চ্যাপ্টার 13 থাকে প্লিজ শেয়ার করবেন। আর যদি তা না হয় তাহলে আমাদের গ্রুপে আমি ওই পেজ কয়েকটা ছবি তুলে দিতে হবে। আসলে কোনো কিছু প্রিপেয়ার না তো, আর না সবাই বই নিয়ে বসলেও চলবে। ম্যাম, অসুবিধা নেই ম্যাডাম, আপনি ভাবে চলুক। আপনি আসেন 7টায় আসেন, মানে ইউ উইল গেট 15 মিনিটস। এই 15 মিনিটস আমরা উইথ ডিউ রেসপেক্ট এবং অনারে আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যারকে রিকোয়েস্ট করবে 15 মিনিট স্যার আপনি কিছু গন্ডোস করবেন, শুরু করবেন স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সরি বলছি স্যার গ্রুপের পক্ষ থেকে আপনার কাছে। সরি বলার কিছু নাই, আমি তো কট্টরপন্থী লোক না। আমি তো আজকে খুব একটা প্রিপেয়ার ছিলাম না, তারপরেও যেহেতু লিঙ্ক দিয়েই দিয়েছে তার ফাইলটা ওপেন করে রাখছি। স্যার, আমার কি শোনা যায়? জি আলহামদুলিল্লাহ, ভালো শুনতে পাই। জি, সিম্পলি কয়েকটি কথা আলোচনা করি। আসলে এগুলো সবারই জানা,
সবাই জানা গাছপালা। আসলে আমি নিজে তো গাছপালা নিয়ে কাজ করি, এই জন্য ওই গাছপালার দিকে বেশি যাই, যেখানে গাছপালা পাই সেখানেই ঢুকি। তো এগুলো হচ্ছে কমন ইন্ডিয়ান প্লান্ট, যেগুলো পয়জনাস and also used as homeopathic remedies. তো এগুলো কতগুলো আছে যেগুলো আমাদের এই উপমহাদেশীয় গাছ, আমাদের দেশেও আছে। ইন্ডিয়ান বলতে আমরা এই সাবকন্টিনেন্টকে বোঝাই। তো এর মধ্যে বাংলাদেশ ইনক্লুডেড। আমরা যখন বাইরে যাই তখন আমাদেরকে ইন্ডিয়ানই বলে মানছে, আগে বলতো, এখন বলে কিনা জানি না। বাংলাদেশের তখন অত পরিচিতি হয় নাই। তো এখন আমরা আসি ওইটাই যে এইসব প্লান্ট গুলোর কোন পার্টস পয়জনাস। এক এক প্লান্টের এক এক রকম, কারোর ফ্রুটস ফল, কারোর সিড মানে বীজ, ফ্লাওয়ার্স ফুল বা পাতা বা কাণ্ড বা শিকড়, এবং কোন কোন ক্ষেত্রে পুরা গাছটাই পয়জনাস। এটি একটা। আর এই গাছগুলোর আমাদেরকে কিভাবে পয়জনিং করে, বাই কন্ট্যাক্ট। ওই গাছগুলোর যদি সংস্পর্শে আসি তাহলে আমাদেরকে পয়জনাস করে। যেমন আপনি ওই যে কি যেন বিছুটি আছে না, গায়ে লাগলে তো চুলকানো শুরু হয়ে যায়। জি, আমাদের অন্যান্য গাছ আছে এরকম। জি, চুক্তা বলে, চুক্তা। জি, হ্যাঁ, তারপরে ইনজেকশনের মাধ্যমে হয় অনেক সময়, তারা ইয়ে করে নিজেরাই, যদি কন্টাক্ট করে ওই যদি ফুটে যায় শরীরে, কোন কোন গাছের কাটা ফুটলে কিন্তু সেখানে পয়জনাস হতে পারে। এন্ড রিয়ারলি বাই ইনহেলেশন, মানে কোন কোন ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও সে পয়জন গুলো আমরা ইনটেক করে থাকতে পারি। এই ইন্ডিয়ান প্লান্ট যেগুলো পয়জনাস, তাদের কিছু কমন কি বলে কমন আর কি, এনকাউন্টার্ড অ্যাকিউট অ্যান্ড at times fatal plant poisoning in adults in our country. মানে আমাদের দেশেও আছে এইগুলা, ইন্ডিয়া সহ। সেইগুলো হচ্ছে ইয়েলো অলিয়েন্ডার, অ্যাব্রাস প্রিকেটোরিয়াস, ধতুরা, যে ধাতুর ধতুরা, মানে আমরা ধতুরা তো চিনি। ইয়েলো অলিয়েন্ডার আসলে ওই যে কলকি ফুল, যেটা হলুদ রঙের। আর ক্যাস্টর হলো ইয়ে রেডিয়ার, অ্যাকোনাইট, তারপরে ক্লেস্টান্থাস কলিনাস, ইন্ডিয়ান হেম্প, আর সার্ভেরা অডোলেনাম। ইন্ডিয়ান হেম্প সম্ভবত ওই যে ইয়েটা, যেটা আমরা গাঁজা বলি আর কি, নাক্স ভূমিকা। এগুলোই খুবই খারাপ অবস্থা, এইগুলো আমাদের জন্য অনেক ক্ষতি করে। এই গাছগুলোকে আমরা যদি ক্লাসিফাই করি, তারা যেসব ক্ষেত্রে কাজ করে, কিছু কিছু গাছ আছে জিআই ট্র্যাক্টে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অসুবিধার সৃষ্টি করে যারা, সেটা হলো অ্যাব্রাস প্রিকেটোরিয়াস, তারপরে সিনাস কমিউনিস, জাট্রোফা কিউরকাস। এইগুলো হলো জিআই ট্র্যাক্টের পয়জন। আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের পয়জন হলো ইয়েলো অলিয়েন্ডার, হোয়াইট অলিয়েন্ডার, সার্ভিরাডোলাম, অ্যাগোনাইট। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যারা পয়জনাস অ্যাকশন করে, তারা হলো ধতুরা, অ্যাট্রোপা বেলেডোনা, স্টেকনোস, নাক্স ভূমিকা, ইন্ডিয়ান হেম্প, কিন্ডি। আর আপনার কি বলে নেফ্রোটক্সিক, মানে আমাদের সম্ভবত কিডনির উপরে যারা কাজ করে, গেল। তারপর হেমোটক্সিক, সম্ভবত ব্লাডে যারা রিয়াকশন করে, তাদের হলো গিঙ্কো বয়লোবা এবং ফেভাবিনস। ফেভাবিনস মানে খাদ্য হিসেবে সবজি হিসেবে ব্যবহার করা হয়।
হেপাটোটক্সিন লিভারে যারা কাজ করে, এরা হলো লিকুইলেন্স। তারপরে ডার্মাটোলজিক্যাল কন্ট্যাক্ট, যেগুলো আমাদের চর্মে, চর্মে যারা বিভিন্ন রকম ক্রিয়া করে, বিভিন্ন রকম ইনফেকশন বা সৃষ্টি করে, চুলকানি সৃষ্টি করে, সেইগুলো পয়জন আইভি বা ক্যাপসিকাম। আর মিসেলেনিয়াস অন্য কাজ যারা করে, জেলসি, ক্লিস্টেন্থাস, কলিনাস, আর নিম আছে আমাদের একটা নিম। এই নিমটা কিন্তু অনেকটা আমাদের উপকারী আসলে। পয়জন সেক্ষেত্রে সিডের যে স্টাক সেটা হলো পয়জনাস, সেটা আমরা সাধারণত পোকামাকড় দমনের কাজে ব্যবহার করি। তো সেলিয়েন্ট ফিচার্স, এদের বিশেষ গুণাবলী: all parts most of the plants are usually poisonous, though specific parts are used. আমরা যখন ব্যবহার করি রেমেডি হিসেবে বা অন্য কোনো ক্ষেত্রে, সকল প্ল্যান্টটাও আসলে বিষাক্ত, কিন্তু স্পেসিফিক পার্টস ব্যবহার করে আমরা করতে পারি। লাইফ থ্রেটেনিং পয়জনিং অকার্ড বাই ইনজেকশন। এই ইনজেকশনের মানে যেগুলো ইনজেকশনের মাধ্যমে আসে শরীরে, সেটা লাইফ থ্রেটেনিং হয়ে যায়, খুবই বিপজ্জনক। আর সিভিরিটি অফ দি টক্সিসিটি ইজ ইনফ্লুয়েন্সড বাই দি টাইম অফ দি ইয়ার। এর সিজনের একটা ইফেক্টও আছে। বর্ষাকালে একরকম ইফেক্ট, আবার শীতকালে আর এরকম। এবং বর্ষাকালের ইফেক্টটা সবচেয়ে বেশি, কারণ আমাদের শরীরে পানি এবং বাতাসেও পানি, আর হিউমিডিটি সাথে টেম্পারেচারও বেশি, সেই সময় ইনফেকশনের পরিমাণ বা অন্য এটা বেশি হয়। দি টক্সিক ডোজ ইজ ভেরি আনপ্রিডিক্টেবল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে টক্সিসিটির ডোজটা নির্ণয় করা যায় না, কতটুকু হলে পয়জনাস রিয়াকশন করবে বা ক্ষতি করবে। কারো খুব কমে হয়, কারো বেশিতে হয়, এরকম একটা অবস্থা। অ্যান্টিডোট ইজ নট অ্যাভেলেবল। এর অ্যান্টিডোট অনেক সময় পাওয়া যায় না। স্টোমাক ওয়াশ অ্যান্ড অ্যাক্টিভেটেড চারকোল ইজ ইন্ডিকেটেড ফর অল। এদের অ্যান্টিডোট হিসেবে সাধারণত স্টোমাক ওয়াশ করা বা অ্যাক্টিভেটেড চারকোল, যেটা আছে শোষণ করে। আমরা দেখি অ্যালোপ্যাথি ওষুধের শিশির মধ্যে দেওয়া থাকে অ্যাক্টিভেটেড চারকোল, যা হিউমিডিটি বা অন্যান্য কিছু পদার্থ থাকলে সেগুলো শোষণ করে নেয়। আমাদের অনেক কেমিক্যালসের মধ্যে আমরা অ্যাক্টিভেটেড চারকোলকে রাখি। There is an increased tendency to accidental poisoning, though in most it is suicidal. অ্যাক্সিডেন্টাল পয়জনিং বিশেষ করে সুইসাইডের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে। মর্টালিটি ইজ লো। গুড সাপোর্টিভ কেয়ার ইজ দি শিট অ্যাঙ্কর ফর ট্রিটমেন্ট। এর ক্ষেত্রে সাপোর্টিভ কেয়ারটা আমাদের ব্যবহার করতে হবে ট্রিটমেন্টের জন্য। তো এখন আর বেশি না আগাইয়া একটাই দিয়ে শেষ করি, ইয়েলো ওলিয়েন্ডার। এটা দেখা, এটা সবাই আপনাকে দেখেছেন বিভিন্ন জায়গায়। আমরা সাধারণত কলকে ফুল বলি স্থানীয় ভাবে। এটা ইয়েলো ওলিয়েন্ডার, এটা একটা অর্নামেন্টাল প্লান্ট। এটা আমরা চাষও করি অনেক সময়। ইয়েলো ওলিয়েন্ডারের কমন নেম হলো সেরেবেরা থিবিটা ইয়া। এটার কিছু সোর্স হলো, পয়জনাস সোর্স হলো সিড ক্রাস্ট অ্যান্ড সিওড ফ্রুট। যদি বীজ চাবানো হয় বা সিড ক্রাশ করে যদি আমরা কোনোভাবে গ্রহণ করি। কেমিক্যাল নাসার, এটা কেমিক্যাল কি আছে এতে? অ্যাক্টিভ কেমিক্যালস এর মধ্যে টিউবেটিন, তারপরে থিবেটনিন টক্সিন, তারপরে সেরিবেরিন, তারপরে নেরিফোলিন, এগুলো সবই হলো গ্লাইকোসাইডস। এই গ্লাইকোসাইড এক ধরনের কেমিক্যাল। এই কেমিক্যাল গুলো এর মধ্যে থাকে, যার জন্য সেটা পয়জনাস হয়। এবং এর মেকানিজম অফ অ্যাকশন বা টক্সিক অবস্থাটা কিরকম হয় বডি বা ইনহেল যদি করা হয়, তাহলে এর সাধারণত ইনজেকশনের মাধ্যমে হয়। এবং টক্সিসিটি ওয়াকার্স ডিউ টু ইনহিবিশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম আয়ন
বা পটাশিয়াম আয়নের যে এটিপিএস থাকে, আপনার এটিপি তো বোঝেন। এটিপি জি জি জি, এটি হলো শক্তির একটা একক। এই শক্তিটা, এই রিয়াকশন গুলো যারা করে সোডিয়াম এবং পটাশিয়াম দিয়ে এটিপি তৈরিতে সাহায্য করে, সেই এনজাইমটা হলো এটিপিএস। এটিপিএসটা হলো আমাদের এডিনাইন ট্রাইফসফেট এটার মূলে। তো এইটা হলো একটা এনজাইম, এইটার উপরে আসলে এই সোডিয়াম এবং ফসফরাস, এই পটাশিয়াম একে ইনহিবিট করে এই পয়জনটা অন সেল মেমব্রেনে। এসিমোড ডিস্টারবেন্স এবং এবিমোড অলসো ডিস্টার্ব। এবং এটা ক্লিনিক্যাল যে সমস্যাগুলো হয় সেটা হলো কার্ডিয়াক অ্যারাইথেমিয়াস। এটা মানে সাধারণত এটা হার্টের উপরে বেশি কাজ করে। মানে কাজটা বলতে হলো ব্যাড ইফেক্ট, পয়জনাস ইফেক্ট। এবং সাইনাস ব্রাটোকার্ডিয়া, সাইনাস পজ, সাইনাস অ্যারেস্ট, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি ব্লক, অ্যাটোপিক রিদমস, মানে যে রিদমটা সেটা অস্বাভাবিক হয়ে যায়, ট্র্যাকোরাইথিমিয়া, ট্র্যাকিয়ারিথিমিয়া একটা রোগ আসলে, নসিয়া, ভমিটিং, তারপরে ডায়রিয়া, পেন অফ অ্যাবডোমেন, ড্রাই থ্রট, ওরাল প্যারাসিনথেসিয়া, রিফ্র্যাক্টরি hypotension and related sensorian delirium, hyperkalemia, এই সবগুলো এটা মানে হার্ট রিলেটেড এবং স্টোমাক রিলেটেড অনেকগুলো অ্যাকশনের আছে। এবং এইগুলো থেকে এই যে অ্যাকশনগুলো সে করে, এইগুলো যদি আমরা এই গাছটার এই যে পোটেন্টাইজ ফর্মে যদি ব্যবহার করি, তাহলে এই সমস্ত রোগের চিকিৎসা আমরা করতে পারি। স্টোমাক ওয়াশ, এটা হলো ট্রিটমেন্ট। যদি এই যে পয়জনিং হয় সেখানে ট্রিটমেন্টের কথা হয় স্টোমাক ওয়াশ ইউজিং এ ওয়াইড বোর টিউব, অ্যাক্টিভেটেড চারকোল 50 গ্রাম আইভি, এটা আইভিতে দিলে ভালো হয়। তো এই হলো ইয়েলো অলিয়েন্ডার সম্পর্কে। এটা রেমিডিয়াল, আমাদের হোমিওপ্যাথিক রেমিডিয়াল ইফেক্ট আছে এখানে। হার্টের একটা কাজ করে সেইগুলোর একটা ছবি যাচ্ছে, যেহেতু টাইম হয়েছে ম্যামের, আমি আর যাচ্ছি না। তো এই পর্যন্তই। এইখান থেকে আমাদের হোমিওপ্যাথিক রেমেডি হিসেবে অলিয়েন্ডার কি কি কাজ করে সেইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। যে এটা হ্যাজ এ মার্কড অ্যাকশন অন দি স্কিন, heart and nervous system, producing and curing paralytic condition with cramp-like contractions of upper extremities, hemiplegia, difficult articulation ইত্যাদি। মাইন্ড এসে মেমোরি উইক হয়ে যেতে পারে, সোলো পারসেপশন, বুঝ শক্তি কমে যায়, হেডে ভার্টিগো বা ডিপ্লোপিয়া হতে পারে, স্টোমাকে ব্লেন্সিং when lying down, palpitation with weakness and empty feeling in chest. বাংলা করার সময় নেই। এক্সট্রিমিটিস, উইকনেস অফ lower limb, but সেন্সেশন অ্যান্ড নাম অবশ্য হয়ে যাওয়া। এইগুলো হলো এর হোমিওপ্যাথিক অ্যাকশনের ক্ষেত্র বলা হয়েছে এই পয়জনাস প্লান্টে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার 7টায় বেজে গেল, আমরা একটা আলোচনা করলাম ইন এ নাটশেল। জি স্যার, ম্যাম যদি রেডি থাকে এখন শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ। আমরা মূলত অলিয়েন্ডার মেডিসিনটার হচ্ছে কিংডম সম্পর্কে জানলাম এবং তার অবস্থা সম্পর্কে জানলাম, তার পয়জনাস সম্পর্কে জানলাম। সেই সাথে পয়জনাস পেস্ট
কিছু মেডিসিন, যে মেডিসিন গুলো পরবর্তীতে আলোচনা করা হবে, এবং এটা হিস্ট্রি সহ আমাদের আশেপাশে অ্যাভেলেবেল, বিশেষ করে ইন্ডিয়ান রিজিয়নে, সেইগুলো স্যার আলোচনা করলেন। আর আলোচনা তো একটু ডিফারেন্ট এন্ড ডিফিকাল্ট, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এটা উপকারী নিঃসন্দেহে। যে আমরা কিংডম গুলো পড়ে এসেছি, তারপরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান যেটা পড়ে এসেছি, তার আলোকে এটা ভালো লাগার কথা। যারা নতুন এসছেন, নিরস যাদের লাগছে তাদের রস ইনশাল্লাহ আগামী ক্লাসে দেওয়া হবে। থ্যাংক ইউ। আল্লাহ আব্দুল মান স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এতে যেভাবে লোক মারা হয়েছে, আপনার তো থাকার আমি খুব ট্রমার মধ্যে আছি, রিয়েলি খুব ট্রমার মধ্যে আছে। শুক্রিয়া। ইগনিশা খেয়ে নিন, হ্যাঁ, এক ডোজ। খাওয়া উচিত ছিল আমার। যাক, আলহামদুলিল্লাহ। ব্রুটালিটি, ম্যাসিভ ব্রুটালিটি। যাক, মহান আল্লাহ তাআলা যারা মৃত্যুবরণ করছেন শহীদ মর্যাদা দান করুন, মাফ করে দিন, এটা সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে এই লাগে যে মানুষগুলো নিরুভাবে কিছু জানে না, ফুট করে ধরে নিয়ে গেছে। এটা কোন কাহিনী যে গাড়ি থেকে নামছে, ধরে আপনার গাড়িতে ঢুকেছে। এটা একটা আশ্চর্যজনক, আমাদের মনে হচ্ছে খুব একটা আশ্চর্যজনক। জি স্যার, জি স্যার। যাক, আল্লাহ সবাইকে মাফ করুক, সবাইকে বুঝ দান করুক। তারপরও যদি আমাদের হুশ হয় বাংলাদেশিদের, আলহামদুলিল্লাহ। তো হুশ হচ্ছে না মনে হচ্ছে। তো যাক, সুদূর অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন, অত্যন্ত কাজের ভিতরে থাকা সত্ত্বেও শিউল কিবাস 15 ডেজ, কিন্তু আমরা তো ম্যাডামকে সময় দিতে পারছি না। ম্যাডামকে আপাতত 3.5 দিন সময় পাচ্ছি আমরা। তো আজকে সেই হাফ দিনের ক্লাস শুরু হবে। জর্জ ভিদলকার স্যারের 22 অবজারভেশন, এটা আপনারা নোট নিতে পারেন, আশা করি কাজে লাগবে জীবনে। 22 অবজারভেশন, জর্জ ভিদলকার, স্টার্টেড and starting by আমাদের তামান্না শাহিন ম্যাম ফ্রম অস্ট্রেলিয়া। জি ম্যাম। এটা আলহামদুলিল্লাহ আমরা গত বছর 21 সালের 9 তারিখে আমরা একবার করছিলাম। জি, অ্যাডভান্স। আসসালামু আলাইকুম স্যার। আমি স্পয়েলড, আমি একেবারে স্পয়েলড। এত বড় বড় মানুষ এত বেশি আমাকে বলার কারণে, তো আমি এটাকে জন্য এভাবে নেই যে এটা আমার জন্য উৎসাহ। তো স্যার, আসলে এই অবজারভেশন গুলো নিয়ে কথা বলার আগে ওই কথাটার উত্তরটা দেই যে কেন মানুষ এত ক্রুয়েলটি দেখছি আমরা। আমাদের এখানকার স্যার আমাদেরকে প্রথমে থিওরির উপরে অনেকগুলো ক্লাস নিয়েছিলেন, তার মধ্যে একটা ক্লাস প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে উনি শুধু এইটুকু কথা বলছিলেন যে আমাদের যে রোগ, আমরা যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিজিজে আক্রান্ত, তার প্রধান কারণ কি। ওটা ব্যাখ্যা করতে গিয়ে স্যার বলছিলেন ইগো, ইটস দ্য ইগো, ইটস দ্য মানে আমাদের ডিসকানেকশন উইথ আমাদের গড এবং আমাদের কসমিক যে এনার্জি না। তো আসলে কি আমাদের না কনসিয়েন্সটা নাই স্যার, আমাদের কনসিয়েন্স আমাদেরকে ত্যাগ করে চলে গেছে। এবং উনি বলছিলেন যেহেতু কনসিয়েন্স নাই, তুমি ভালো করছো কি মন্দ করছো, এই যে বোধ, এই বোধের খুব অভাব। এই কারণে আজকে আমরা এত বেশি ক্রাইম দেখতে পাচ্ছি। আওয়ারসেলভস, আমরা নিজেরা ক্রাইম করছি এবং আমরা নিজেরা এটাকে মূল্য দিচ্ছি না যে এই কাজটা আমি অন্যায় করলাম, এটাই আমার অন্যায়। হ্যাঁ, এবং দেখবেন যে অন্যায় ব্যাপারটা এত নর্মাল যে আমরা অন্যায়ের বিরুদ্ধে কিছু বলাটা একদম। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিন। আমরা শুরু করছি চ্যাপ্টার 13। বুক হচ্ছে লেভেল অফ হেলথ, ডক্টর জর্জ ভিদলকার। এটা এই আমি মাত্রই ছবি তুললাম, তো ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন কি স্যার? ক্লিয়ার? তো এই বইটা যদি শুরু করি, প্রথম চ্যাপ্টারের নেম দিয়ে শুরু করি। এটা বলা হচ্ছে অবজারভেশনস অফ রেমেডি রিঅ্যাকশনস। বলছিলেন যে কখনোই কেউ বলতে পারবে না, কেউ সক্ষম না এটা বলতে যে এই ঔষধ দেওয়ার আগে, অনেকে বলে না যে আপনি এই কেসটা একটু দেখে বলুন তো
এই রোগী কি ভালো হয়ে যাবে? অনেক রোগী এসে বলে ডাক্তার সাহেব আমি কি ভালো হয়ে যাবো, আগে বলে দেন কতদিনে ভালো হবো, নাহলে আমি আপনাকে দেখাবো। এই ধরনের কথা আমরা শুনতে অভ্যস্ত। হ্যাঁ, তো এটার কারণটা এখানে বলা আছে যে আসলে we can never be sure the remedy prescribed is the right one, the simillimum, until we see the reaction. তাহলে আমরা হোমিওপ্যাথ হিসেবে অন্তত পক্ষে জানবো যে আমাকে খুব ভালোভাবে আমার রাইট রেমেডি প্রেসক্রিপশন নষ্ট করব আমি যে সময়ে আসলে অর্গানিজমটা বিভিন্ন রকমের রিঅ্যাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এক একদিন এক একটা রেমেডি মনে হচ্ছে আমি প্রতিটা রেমেডি প্রেসক্রাইব করতে শুরু করব। আরেকটা চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট, এই বইটাই পাবে স্যার, এর আগে একটা চ্যাপ্টার আছে যে ডিউরিং ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজ আপনার বিভিন্ন রকমের অ্যাকিউট প্রবলেম দেখা দিবে। এই এই ব্যাপারটা খুব বেশি ইম্পর্টেন্ট যে ওই অ্যাকিউট আমি ধরবো নাকি অলরেডি পাস, কারণ ওই অ্যাকিউট ধরার কারণে আপনি সবসময় একেবারে মানে কালো জয়ী একজন ডাক্তার যে কিনা আপনার রোগীকে সবসময় সুস্থ রাখেন, কিন্তু কোনোদিনও তাকে কোনোদিনও আপনি হেলথে রিস্টোর করতে সক্ষম হবেন না। কেন সক্ষম হবেন না? তার কারণ হচ্ছে আপনি তাকে খুব দ্রুত অ্যাকিউট গুলোর ট্রিটমেন্ট দিয়ে ফেলছেন। হ্যাঁ, এই জিনিসগুলোতে আমাদের না জানার অসুবিধা। আর এই আমাদের এই ক্লাসটা থেকে আমরা কি শিখবো? এই অবজারভেশন অফ রেমেডি রিঅ্যাকশন, পোসোলজি কনসিডারেশন। এই পোসোলজি কনসিডারেশন কি? পোসোলজি আমি গুগল করে দেখলাম, এখানে খুব সুন্দর একটা ডেফিনিশন তার দেয়া। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। এটা ডিল করে যে ড্রাগ আপনি যে অ্যাডমিনিস্টার করবেন সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনাকে রাইট ডোজেস দিতে হবে, রাইট পোটেন্সি দিতে হবে, এটাই পোসোলজি। এখন আপনি যদি রিঅ্যাকশন না বুঝেন তাহলে এটুকু বুঝবেন না যে আমি কি রিপিট করব, আমি কি হায়ার ডোজে যাব, আমি কি রিটেক করব কেস, নাকি আমি মেডিসিন চেঞ্জ করে দিব। হ্যাঁ, মানে এই যে ডিসিশন গুলো কি করে নিব, তাই না? তো আসি আমরা বইটা পড়ি। বলা হচ্ছে বিফোর ফর্মুলেটিং এ ফাইনাল প্রগনোসিস ফর এ কেস, আ প্র্যাকটিশনার মাস্ট অলওয়েজ কনসিডার দ্য অর্গানিজমস সেনসিটিভিটি টু হোমিওপ্যাথিক পটেন্সিস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কোন যেমন ডক্টর কেট এটা বলছেন যে কোন পেশেন্ট আপনি 30 সি দিয়েও পাগল হয়ে যাবে, যে কোনো মেডিসিন দিবেন সে ওই মেডিসিনই প্রুফ করতে শুরু করবে, এমন খুবই সেনসিটিভ অর্গানিজম কিন্তু আছে। তাই আপনাকে খুব প্রত্যেকটা রোগী নতুন, কেউ কারো মতো না, সবসময় এটা মনে রাখতে হবে। হ্যাঁ, একই রকম সিমটম বর্তমান, অথচ একজন সালফার আরেকজন নাইট্রিক অ্যাসিড, একই রকম দেখতে মনে হচ্ছে। ফিজিক্যাল সিমটম নিলে এটা সালফার, ফিজিক্যাল সিমটম নিয়ে আপনি একদম শিওর এটা সালফার। ভালোভাবে যদি পুরো কেসটা নেন দেখলেন এটা হাইওসিয়ানাস। ইট ইজ পসিবল। আমি আমার করা বিভিন্ন কেসে আমি জানি না আমি কখনো আসলে এই ভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারবো কিনা, আমি খুব এলোমেলো আসলে গুছানো মানুষ না। তো তবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটা দেখানোর, যেটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যখন একজন পেশেন্টকে দেখবেন প্লিজ সি দ্য ফুল কেস। আরেকটা প্রধান সমস্যা আমাদের, আমরা আসলে প্রিজুডিসড অ্যাজ এ পারসন, আমরা সবাই প্রিজুডিসড। আমরা প্রথমেই যখন রোগী 3-4টা লক্ষণ বলে আমি ধরে নেই এটা একেবারে শিওর এই রেমেডি, যার কারণে নেক্সট কি হয় রোগী যাই বলে না কেন আমি ইন্টারপ্রেট করে ফেলি যে এটা এই রেমেডি, কারণ আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট রেমেডি। আমাদেরকে ডক্টর ফিতুল্লাহ বলছেন যে তুমি কি শুনতে চাও তাই শুনছো, আর নাকি তুমি রোগীকে শুনছো। এটাই হচ্ছে আমাদের ভেতর ডিফারেন্স, যে কেউ একটা রোগীকে তার ক্রনিক স্টেট থেকে বের করতে সক্ষম হয়, আর কেউ একটা রোগী নিয়ে ওই চলতেই থাকে বছরের পর বছর। তো পড়ি organisms with a deep pathology can be very sensitive to stimuli. এখন আমরা জানি আমাদের হোমিওপ্যাথিক রেমেডি গুলো হচ্ছে খুব স্ট্রং স্টিমুলি, আর ডিপ প্যাথোলজির ক্ষেত্রে অর্গানিজমে আমরা কিন্তু মারাত্মক একটা রিঅ্যাকশন তৈরি করতে পারি, কারণ এরা খুবই সেনসিটিভ, তাই না? ইনক্লুডিং হোমিওপ্যাথিক পোটেন্সিস which may generate reactions that are too strong. এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। অনেকেই মনে করে ও হোমিওপ্যাথিক ওষুধ, ওই তো কতগুলো চিনির দানাও কোনো ব্যাপার না। ডক্টর ন্যাশের কথা আমরা জানি, উনি গ্লোনোইনাম 10 পোটেন্সি পকেটে নিয়ে ঘুরতেন। ডক্টর পিনাকি রয়, উনি ইন্ডিয়ান, উনি ওনার উনি একটা গ্রুপ পোস্ট এটা দিয়েছিলেন যে কেউ যদি বলতো হোমিওপ্যাথিক ওষুধ তাচ্ছিল্যের সাথে, তো তিনি তাকে ওই গ্লোনোইনাম 10 এর একটা বড়ি দিতেন, শুধুমাত্র এটা কতটা স্ট্রং রিঅ্যাকশন সম্ভব
এটা দেখানোর জন্য। তো আমরা কি জানি যে যদি আসলে হোমিওপ্যাথিক পোটেন্সি গুলো কিন্তু মারাত্মক। আমাদের স্যার আজকে সকালে যে ক্লাসটা শুরু করছিলেন এটা একটা এক্সিলেন্ট ক্লাস, এবং ইনশাআল্লাহ লুকিং ফরওয়ার্ড টু ডু ইট ইনশাআল্লাহ প্রপারলি। এটা খুব ইম্পর্টেন্ট। So consequently, it is not advisable to begin treatment with a potency higher than 200C. 200C কে আমরা ওষুধই মনে করি না, এমন অনেক মানুষ আছেন। আমি বলবো 30C। আপনি যদি শিওর না হন, আপনি যদি শিওর না হন কোন মেডিসিনের ব্যাপারে এটা 100% শিওর, আপনি 200C দেন। আর আপনি যদি শিওর না হন একটা উইক অর্গানিজমকে 30C দেন স্যার, তাহলে রোগী মেরে ফেলতে পারেন। আমাদের ধারণা নাই যে আমাদের ওষুধ কি করতে হবে, এটা আমাদের বড় একটা লিমিটেশন। এটা লং লাস্টিং অ্যাগ্রাভেশন অলরেডি বিন অবজার্ভ। অনেক রোগীতে আপনি একটা 200C দেওয়ার পরে দেখলেন অ্যাগ্রাভেশন চলছে। ইট ইজ কল্ড লং লাস্টিং অ্যাগ্রাভেশন। বিশেষ করে সালফার, সাইলেশিয়া, টিউবারকুলিনাম, এই সমস্ত মেডিসিন গুলো খুব কেয়ারফুলি ইউজ করা উচিত। ওভার এজ অফ 50 টিউবারকুলিনাম আর মেডোরিনাম আমাদেরকে ডক্টর জিতুল কাছে খুব সাবধানে ব্যবহার করতে বলতেন। It indicates that a long-lasting aggravation can indicate it indicates that there are difficulties adapting to the homeopathic potency administered. তাহলে এই অর্গানিজম অ্যাকচুয়ালি কি করছে, সে স্ট্রাগল করছে হোমিওপ্যাথিক যে পোটেন্সি আপনি তাকে অ্যাডমিনিস্টার করছেন সেটার সাথে সে বডিটাকে অ্যাডজাস্ট করতে সে কি করছে, স্ট্রাগল করছে। আলটিমেটলি the stability of the organism after first dose of the remedy will determine whether the potency can be increased. তাহলে আমি যদি রিঅ্যাকশন না বুঝি, how will I determine this? বলা হচ্ছে আমি এই প্রথম যে পোটেন্সিটা দিলাম তার রিঅ্যাকশন দেখে I will determine যে নেক্সট পোটেন্সি আমি কি বাড়াবো, বা এই পোটেন্সিতে সে কেমন, 200C তে সে কেমন রিঅ্যাক্ট করলো। কোন পেশেন্টে আপনি পাবেন এটাও হয় স্যার 1M এর নিচে কাজ করলো না ঠিক মতো, সেটাও সম্ভব। কিন্তু এই যে 1M দিবেন, কেন দিবেন, কিভাবে দিবেন, কখন দিবেন, if there is any doubt, যদি আমরা কোনোভাবে সন্দেহের মধ্যে পড়ি, the most advisable course is to repeat this potency given. এটা আমরা মনে রাখতে পারি যে আমি যদি মনে করি না আমার ডোজে প্রবলেম, কিন্তু আমার অ্যাকিউট ক্ষেত্রে না, আমি বলছি ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমার মনে হয় আমরা সেভারাল টাইমস করে এসেছি। তারপরেও যদি আমরা একজন পেশেন্ট আপনার কাছে প্রথম যখন আসলে অলরেডি একটা অ্যাকিউটে সে আছে, সেই ক্ষেত্রে আপনি তাকে কখনোই ক্রনিক প্রেসক্রাইব করবেন না, ক্রনিক ট্রিটমেন্টে যাবেন না, আপনি তাকে কোশ্চেন যা আছে আমরা ইনশাআল্লাহ ক্লাসে শেষ শুনবো। Do not increase the dosage unless it proves to be insufficient. এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম দিলাম 200, তারপরের বার মনে হলো যে এটা এত চমৎকার কাজ করে ওষুধটা এই রোগীতে, নে CM দিয়ে দিই, 15 দিয়ে দিই, দরকারই নাই ওষুধ এত কষ্ট করার, এতদিন ওয়েট করার দরকার নেই, 15 দিয়ে দিই, এই রোগী ভালো হয়ে বের হয়ে যাবে। অনেকের মন্তব্য শুনি, ও এই রকমের একটা প্যাথোলজি, আপনি মাত্র 200C দিচ্ছেন স্যার, আমি তো CM দিই। CM দিলে চোখ টোক যা আছে ব্যাপক, যা শরীরে প্রবলেম আছে সব দূর হয়ে যায়। হাউ ডু ইউ নো? প্রমাণ কি উনি যে সত্য বলছেন, উনি যে ঠিক বলছেন, ওনার আন্ডারস্ট্যান্ডিং যে রাইট। এখন এই কথা শুনে যেহেতু এটা একটা জানেন স্যার যে রোগী মারা যেতে পারে, এমন হতে পারে সালফারের মতো মেডিসিন বা গ্রাফাইটিসের মতো মেডিসিন, ইভেন সাইলেশিয়া হাই ডোজে দেওয়ার কারণে সমস্ত শরীর ফেটে যেতে পারে। একটা মানুষ, আমাদের স্যার একদিন এটা বলছিলেন, আমাদের মুহসিনুজ্জামান স্যার, যে একজন মানুষটা সাফারিংটা আপনি কিভাবে বৃদ্ধি করে দিলেন। আমরা যদি একটু সময় দিয়ে ক্রনিক ডিজিজ বই পড়ি ইনশাআল্লাহ, এবং অনলি সায়েন্স অফ হোমিওপ্যাথি আর লেভেল অফ হেলথ, এই তিনটা বই পড়লে খুব বেশি লাগবে না, এটাই থিওরির জন্য যথেষ্ট।
এবং organ of medicine of course. Weakened organisms to adapt to this. আমি এরকম রোগী দেখেছি যে অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে, স্কিন ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে, আর্থ্রাইটিস নিয়ে আসা পেশেন্টের ক্ষেত্রে প্রথমে আমার 30 খুব কঠিন ছিল দেওয়া। এমনও করতাম যে অ্যাগ্রাভেশন হয়ে গেছে তো ওয়েট করছি পরে খুব আরো লোয়ার ডোজ ম্যাগনিটাম করতে বাধ্য হয়েছে। আমি যদি আস্তে আস্তে রোগী বুঝে আগাই, এমন দিনও আসবে যে এই রোগীতে এই আপনি টেনেন দিবেন এবং রোগীর কোনো সমস্যা হবে না, কিন্তু রোগী ভালো হয়ে যাবে কখনোই না, ওই রোগী মরেও যেতে পারে বা কিছুই হবে না, মাথার উপর দিয়ে যাবে, সেটাও সম্ভব। এমনও হবে আপনি 1N দিয়ে কাজ পান নাই, 200 দিয়ে কাজ পান নাই, 12C দিয়ে এক্সিলেন্ট কাজ পাচ্ছেন। কারণ কি, রোগীর যে লেভেল অফ হেলথ এটা এতই লো, তার যে শক্তি, তার যে জায়গায় আপনি পৌঁছাতে চেষ্টা করছেন, তার হচ্ছে এনার্জি যে লেভেলটা, সেটাকে স্টিমুলেট করতে চেষ্টা করছেন। তার ক্ষেত্রে এটা এত লো যে আপনি সেটাকে স্টিমুলেট করতে সক্ষম হবেন না যদি কাছাকাছি গিয়ে আপনি পটেনশিয়ালটা নির্ধারণ না করতে পারেন। ওয়ান্স দে রিগেইন স্ট্রেংথ, যখন আপনার রোগী এই স্ট্রেংথ ফিরে পাবে, however they begin to respond more readily and efficiently, যখন আপনি এই যে স্লোলি তাকে চিকিৎসা করতে করতে একটা করতে আসবেন, তখন কি হবে, সেই রোগী তার স্ট্রেংথ ফিরতে শুরু করবে এবং সে এফিশিয়েন্টলি আর সুন্দরভাবে দক্ষতার সাথে আপনার এখানে ঠিক দক্ষতা হবে না, আপনার রোগী উপযুক্ত রিয়াকশন দেখাবে, তখন মেডিসিনের আপনি হায়ার ডোজে যেতে পারবেন, অনেক সুবিধা আছে। The organism requires a great deal of energy to impede the ongoing chronic disease. তাহলে আমি কি জানি যে একটা ক্রনিক ডিজিজ একটা অর্গানিজমে কিভাবে ডেভেলপ করে, তাহলে সেই ডেভেলপমেন্টকে আপনি তার অতগুলো স্তর থেকে যত বেশি কঠিন রোগ, তাহলে অত বেশি এটা গেড়ে যাওয়া, তাই না, এত বেশি ইন্টারনালি এটা ইনভলভড, এটাকে তার সিস্টেম থেকে দূর করতে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ধৈর্যশীল হতে হবে। Keep in mind that in cases where the organism lacks the necessary energy to go through a therapeutic process on its own, the practitioner may need to repeat the remedy and raise the potency frequently. এই কিছুই হবে না। যে মানুষটা 6C লাগবে বা 12C লাগবে, যে মানুষটার এভরি উইক 2 potency জাম্প করতে হবে, 1 potency জাম্প করতে হবে, বিকজ আমার এই নলেজ নাই, আমি তাকে 200C দিয়ে শুরু করে দিলাম ট্রিটমেন্ট, কিচ্ছু হবে না, শুধুই ড্যামেজ হবে। কেন হবে? কারণ এখানে বলা হচ্ছে থেরাপিউটিক এই প্রসেসটা যে সে নিবে, সেই পরিমাণ অর্গানিজমে এনার্জি নাই, সে এতই ল্যাকিং তার, যে এটাকে সে কি করতে হবে, আপনাকে ফ্রিকুয়েন্টলি দিতে হবে। একজন অ্যাজমা পেশেন্ট যে কিনা খুবই প্রতিদিন নিতে বাধ্য হচ্ছে স্টেরয়েড, আপনি এখন তাকে 200C দিয়ে কি করবেন স্যার? তাকে আপনি দিবেন 30C যদি তার এনার্জি ভালো থাকে, হয়তো টুয়াইস এ ডে, or 12C thrice a day, তার এনার্জি কম, হ্যাঁ, তো আস্তে আস্তে বাড়াতে। স্যার 20 minutes finished. কিছু বোঝা যাচ্ছে? আমি কিন্তু তেমন একটা কিছু বুঝতে পারছি না। কি নেটওয়ার্কের জন্য না স্যার? ম্যাডামের সবাই স্যার যেটুকু না, আমি সেটুকু বোঝা যায়নি। আজীবন আমি তো ব্যাক বেঞ্চার, এই জন্য বুঝি না। স্যার প্রশ্ন করেন স্যার, আমাদের জন্য সহজ হবে। প্রশ্ন করলে মানে স্পেসিফিক অ্যানসার দেওয়া সম্ভব। এইটা কি অবজারভেশন 1 নম্বর বলা যেতে পারে? না স্যার, এটা কোনো অবজারভেশনই না, এখনো আমরা কোনো অবজারভেশনে আসিনি। এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন টু দ্য চ্যাপ্টার, যে আমি কেন করব অবজারভেশন, এটাই বলা হচ্ছে যে আমি তো অবজারভেশন খুঁজে পেলাম এর ভিতরে, আমি এতটুকু খুঁজে পেলাম, বললাম আমি ব্যাক বেঞ্চার, আমি খুঁজে পেলাম যে হচ্ছে আপনি লেভেলস অফ হেলথ অনুযায়ী পোটেন্সি প্রয়োগ করবেন, তবে নরমালি আপনি লো পোটেন্সি থেকে শুরু করলে আপনার জন্য সেফ সাইড। থ্যাংক ইউ।
এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা হলো যে আমি বুঝলাম না, আমি শুরু করতে যাচ্ছি লো পটেন্সি থেকে টু বি অন সেফ সাইড, কিন্তু আমার পেশেন্ট আসছে হচ্ছে খুব স্ট্রং অর্গানিজম, এটা ইন দ্যাট কেস কি হবে? তাই না স্যার? ওই যে লেভেলস অফ হেলথ নলেজ থাকতে হবে। জি, সেটাই। এখন আমরা যখন হঠাৎ করে অবজারভেশন অফ রেমেডি রিঅ্যাকশন করতে যাবো, আসলে আমাদের অন্যান্য চ্যাপ্টার গুলো কিন্তু রিভাইজ করে আসতে হবে। এগুলো স্যার হোমওয়ার্ক নেক্সট ডে কবে ক্লাস আমাকে জানাবেন ইনশাআল্লাহ, তাহলে ওই সাবজেক্ট গুলো আপনারা পড়ে আসলে তাহলে বুঝতে পারবেন, না হলে অবজারভেশন শুরু করলে কোনো লাভ নেই। আগামী বুধবার 6টা 31 মিনিট নেক্সট ক্লাস, আগামী বুধবারে 6টা 31। আজকে হলো মন্ডে। আবার ইংরেজি বলে গ্রামের ছেলে। জি স্যার, কোনো কোশ্চেন স্যার? কোনো কোশ্চেন নেই ম্যাডাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ম্যাম আমাদেরকে যে দেখে আসতে হবে ওইগুলো একটু কোনগুলো একটু ক্লিয়ার করে দেন। স্যার প্লিজ আমাদের যে বইটা লেভেলস অফ হেলথ, এই বইটা যদি কাইন্ডলি প্রথম থেকে আপনারা জাস্ট রিডিং পড়ে আসেন তাহলে একটু সহজ হবে। আর যদি আজকে টাইম থাকে একটা ছোট্ট জিনিস, সেটা আজকে টাইম হচ্ছে আপনার বাংলাদেশ সময় 8টা পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে স্যার বলি, সেটা হচ্ছে নরমালি আমরা এটা পড়ে আসছি, আমরা আসলে এই এগুলো অনেকবার পড়ে আসছি। সায়েন্স অফ হোমিওপ্যাথি বইতে চলে গেলে আমরা এই জিনিসগুলো জানি। আমরা আমরা যখন কারোর এটা খুব সহজ একটা জিনিস, এটা আসলে স্যার খুব সহজ সরল মানুষ, আসলে ডক্টর ফিতুল কাছে খুব সহজ ভাবে জিনিস সবকিছু বলেন এবং শেখান। এবং আমি দেখি যে অনেকে মন্তব্য করেন স্যার সম্পর্কে, এবং বলেন যে আমরা যারা তার স্টুডেন্ট আমরা টু এনি কমেন্টস, এবং ওনাকে ওনার স্টুডেন্টরা যা খুশি কোশ্চেন করলে উনি কখনো দেখিনি যে মানে তাকে ক্রিটিসাইজ করে, কখনো না, সবসময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং বলেন যে আস্ক কোশ্চেনস, ইউ ক্যান নট লার্ন উইদাউট আস্কিং কোশ্চেনস। এখানে একটা জিনিস দেখবেন যে একটা প্যাটার্ন আঁকা এই বইটাতে, স্যার এরকম প্যাটার্ন সারাক্ষণই বোর্ডে আঁকতে থাকতেন। হ্যাঁ, এটা আসলে কি স্যার দেখাতে যাচ্ছেন, দেখেন এটা একটা প্যাটার্ন না, যে এটা আসলে উনি আসলে একটা এনার্জি ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে যে আপনি মানুষটা এরকম, এটা হচ্ছে আপনার হাই টেম্পারেচার, এটা হচ্ছে আপনার থার্স, এটা হয়তো আপনার স্লিপ ডিস্টারবেন্স। কি হবে? আসলে এই বই দুটার বেসিক এত ওতপ্রোত ভাবে জড়িত, যদি কেউ সায়েন্স অফ হোমিওপ্যাথি না পড়ে লেভেল অফ হেলথ পড়তে আসে সে বুঝবে না, আর লেভেল অফ হেলথ না পড়ে শুধু সায়েন্স অফ হোমিওপ্যাথিও যদি পড়ে শেষের অংশটা দিয়ে, হোমিওপ্যাথি বোধ আইবে মোস্ট প্রবাবলি স্যারের নোট, অথচ লেভেল অফ হেলথ অনেক পরে প্রকাশিত একটা বই। স্যারের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো যে খুব বেশি চেঞ্জ হয় নাই, কিছু কিছু চেঞ্জ আছে। আপনারা যদি স্যার এটা দেখেন, এটা কিন্তু অনেকবার আমরা ক্লাসে পড়ছি, তো এই জিনিসগুলো আপনারা জাস্ট যদি কাইন্ডলি এই বইটাও রিডিং করে আসেন তাহলে আমরা যখন কথা বলবো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা প্রথম রিঅ্যাকশনটা পড়ি। প্রথম স্যার যেহেতু 20 মিনিট আরো বাড়িয়ে দিলেন। আচ্ছা, প্রথম অবজারভেশন, আপনি ওষুধ দিলেন রোগীকে, তার আগে একটা লাইন আছে এখানে একটু পড়ে। Sometimes when a remedy is prescribed without producing the positive results expected, a higher potency can have হয়তো 10 এর সবচেয়ে ভালো কাজ পাচ্ছেন, আসলে ওই অর্গানিজম খুব স্ট্রং, তাকে আপনি 12C 30C দিয়ে
একটা অ্যান্সারই পাবেন না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পাবেন অনেক স্লোলি, অনেক অনেক সময় নিতে পারে, তবে ইন্ডিকেটেড রেমেডি অলওয়েজ ওয়ার্কস, এটা একটা বড় কথা। The evaluation of the following cases was carried out 1 month after the remedy. এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইভ্যালুয়েশন গুলো যেগুলো এখানে পড়বেন, সেটা কি? সেটা হলো একটা পেশেন্টকে ঔষধ এক সপ্তাহ পরে রোগী ফেরত আসলে এই অবজারভেশন কিন্তু অ্যাপ্লিকেবল না। আমরা বুঝতে পারছি তো, এই অবজারভেশন অ্যাপ্লিকেবল না। সো পেশেন্ট যদি এক সপ্তাহ পর ফেরত আসে, এবং আমরা কি পড়ে এসেছিলাম, প্রতিদিন বলতাম যে কথাটা, যে একজন মানুষ যদি ফোন দেয় আপনি চিকিৎসা দেওয়ার 1 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, তাহলে যে 6টা প্রশ্ন আপনি করবেন, এটা কিন্তু আমরা সবসময় পড়ে এসেছি। কেউ যদি কাইন্ডলি স্যার মনে থাকে বলে দেন, তাহলে পুরো ক্লাসে উপস্থিত হবে। আর মনে আছে স্যার? আমার তো মনে নেই। আর এই কথা যদি মনে না থাকে, তাহলে যখন ওদিকে একটা খুব এক্সাইটেড পেশেন্ট ফোন দিয়ে আপনাকে বিভিন্ন রকমের সিমটম দিতে থাকবে, বিভিন্ন কথা বলতে থাকবে, আপনি কি করে তাকে ম্যানেজ করবেন? আইটেম দেব, এই ফাইটাম যে দেব, আপনার রোগী যদি মরে যায় আজ রাতে, কাল সকালে ফাইটাম দিয়ে লাভ হবে? বিষয়টা এখানে। রোগী মরবে না, আল্লাহ আল্লাহ বাঁচায় রাখবে। এখানে হচ্ছে দায়িত্ব, যে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। যখন একজন পেশেন্টকে আমি নিব, তখন সে আমার রেসপন্সিবিলিটি। আমি আমার ক্রনিক পেশেন্টের নাম্বার বাড়াই অনলি যখন আমার 2টা পেশেন্ট বিদায় হয়। কেন? এটা একটা রেসপন্সিবিলিটি। আমি তাদেরকে, তারা আমাকে জানাবে কি আমি জানে, দেখা যাচ্ছে যে টেক্সট দিতে থাকি, হাউ আর ইউ, আপডেট অন ইয়োরসেলফ। এটা কারণ হলো, আচ্ছা আমরা ওটা বলবো যে আমরা প্রথমে তো এটুকু শুনবো, এটুকু বোঝার চেষ্টা করবো যে ওষুধটা আমি দিলাম তার যেমন ছিল তেমনই, নাকি রোগীটা হাইপোকন্ড্রিয়া, হ্যাঁ, নাকি ড্রাগ উইথড্রল সিনড্রোম। কারণ অনেক ক্ষেত্রে আপনি হয়তো 2 সপ্তাহ আগে তার ড্রাগ বন্ধ করছেন, কিন্তু এমন একটা ড্রাগে সে ছিল যেটা উইথ থেকে উইথড্র করার ফলাফল মারাত্মক। হ্যাঁ, তাহলে আমাদের কি ড্রাগ সম্পর্কে, ওই ড্রাগ সম্পর্কে একটু পড়ে নিতে হবে না, যেটা আমি উইথড্র করতে বলছি। এবং একটা ইম্পর্টেন্ট লিস্ট আমরা বারবার বলে আসছি যে কোন কোন ড্রাগ আপনারা কখনো ধরবেন না। কোনো কোনো পেশেন্ট আছে যারা হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রাগের উপর, যেমন কর্টিজন। কেউ যদি অ্যাজমার জন্য কর্টিজন নিয়ে থাকেন ফর লং টাইম, ডু নট স্টপ ইট, আপনি কিন্তু রোগী কিল করে ফেলবেন। আরেকটা কি, যদি অ্যাডভান্স স্টেজে কেউ থাকে, কিডনি পেশেন্ট বা লিভার সিরোসিসের পেশেন্ট, বা মারাত্মক হাই ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করে, ডোন্ট স্টপ দেয়ার মেডিসিন। আরেকটা হলো ছিল এর মধ্যে আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট, আপনি টোটালি তাকে এক্সট্রাক্টিভ ফিল করতে পারবেন না। আপনার 2-3 ইয়ার্স এর লাগবে অ্যাটলিস্ট ট্রিটমেন্ট, জাস্ট টু কাম টু এ স্টেবল মানে পজিশন। তাহলে আপনি যদি প্রথমেই এই মানুষটার স্টেরয়েড বন্ধ করে দেন, দিনে 20টা থেকে 22টা হয়তো তার ব্লাড স্ট্রোক হবে, আর তার রোগীদের আপনি কি রক্ষা করবেন? হোমিওপ্যাথি তো পরে নিজেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আপনি যখন তাকে বলতে চাচ্ছেন যে দিস ইজ ব্যাড, দিস ড্রাগ ইজ নট ফর ইউ, প্রথমে হচ্ছে কি আমাদেরকে মনে রাখতে হবে, আমি যে প্রেসক্রিপশন করবো, এই প্রেসক্রিপশন করার পরে আমি স্টেবল কন্ডিশনে রোগী আসা পর্যন্ত আই হ্যাভ টু ওয়েট, আই নিড আ লট অফ পেশেন্স। হোমিওপ্যাথি হচ্ছে ধৈর্য। আমার যে ধৈর্য না থাকে, আমি হোমিওপ্যাথি করতে পারবো না, সেটা রোগীর ক্ষেত্রেও ডাক্তারের ক্ষেত্রেও। প্রথম অবজারভেশন, ক্লিয়ার ইনিশিয়াল অ্যাগ্রাভেশন অফ দ্য পেইন, ফিজিক্যাল কমপ্লেইন, দ্য মেন্টাল ইমোশনাল সিম্পটমস অ্যান্ড এনার্জি লেভেল, ফলোড বাই কুইক লং লাস্টিং রিকভারি। এখানে প্রথম আমার জানতে হবে ফিজিক্যাল কমপ্লেইন যেটা মেইন ছিল সেটা বেড়ে গেল কিনা, তার মেন্টাল ইমোশনাল সিম্পটম বেড়ে গেল কিনা, তার এনার্জি লেভেল অ্যাগ্রাভেটেড কিনা। এখানে আমি প্রথম এইটুকু বলবো, সেটা হলো যেমন ফিজিক্যাল কমপ্লেইন। প্রথম ফিজিক্যাল কমপ্লেইন নিয়ে আসছেন, ওনার হচ্ছে প্রচন্ড চুলকানি, অথবা ওনার অনেক পেইন, অথবা ওনার কফিং, স্পাজমটিক কফিং, বা হয়তো ওনার যেটাই হোক। আর আরেকটা হতে পারে মেন্টাল ইমোশন, তো এটা বাড়লো কিনা। আরেকটা হচ্ছে মেন্টাল ইমোশনাল সিম্পটম। মেন্টাল ইমোশনাল সিম্পটম বাড়ার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন কান্নাকাটি শুরু করবে, অনেকে হয়তো রাগ প্রকাশ শুরু করবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় মেন্টাল ইমোশনাল সিম্পটমের ক্ষেত্রে। একজন পেশেন্ট আপনার কাছে আসলো এবং আপনি দেখলেন যে মেন্টালি সো ডাল, ইমোশনালি ডাল। যেমন বলা হচ্ছে যে তোমার বাড়ি পুড়ে যাচ্ছে, বা তোমার ওয়াইফ মারা যাচ্ছে, বা তোমার বাচ্চাটা পড়ে গেছে, কিন্তু সে অ্যাকচুয়ালি কিছু ফিল করে না, ও তার কি হচ্ছে, এ টাইপের, মানে ইট ডাজন্ট ম্যাটার।
তাহলে বোঝা যাচ্ছে সে ইমোশনালি প্রাইটেড। সে আসলে ফসফরিক অ্যাসিডের পেশেন্ট ছিল, আপনি তাকে ফসফরিক অ্যাসিড দিলেন এবং সে যখন ফেরত আসলো সবাই এটা অভিযোগ করতে লাগলো ভীষণ রাগী, সারাক্ষণ রাগ করে ঝগড়া করে এই ওই সেই কেন এটা হলো কেন ওটা হলো বিভিন্ন কোশ্চেন, অনেক বেশি সবকিছু ব্যাপারে সে মানে কি বলবো হ্যাঁ জি স্যার, এটাকে সবকিছু নিয়ে ব্যস্ত এখন। তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু আসলে বেটারমেন্ট। আপনি যদি এখন মনে করেন রোগীকে এত বেশি অশান্তি শুরু করলো এর আমি এখন বুঝছেন আসলে কি রোগী এখন ভালো আছে, উনি তো প্রায় মরেই যাচ্ছিলেন যখন উনি ওইভাবে ডেড ছিলেন, তাই না? তাহলে এই যে সিমটম গুলোর হাইরার্কি এটা বুঝতে হবে। আর হাইরার্কি অফ সিমটমস কোথায় পাবো? সায়েন্স অফ হোমিওপ্যাথি হবে লিস্ট করে দেওয়া পেজ নাম্বারটা আমি রেকর্ড করে দিচ্ছি। আপনারা সায়েন্স অফ হোমিওপ্যাথি বইয়ে চ্যাপ্টার 3-তে ছিল চ্যাপ্টার 2 বা 3-তে আছে স্যার, পেজ নাম্বার 24 এখানে আছে যে মেন্টাল সিমটমস কোটার পর কোটা আসলে আপনি বুঝবেন যে সে পজিটিভ দিকে যাচ্ছে, তার ট্রিটমেন্ট বেটার হচ্ছে, নাকি আসলে আপনার ট্রিটমেন্টের ফলে সে রিগ্রেস করছে, নেগেটিভ ট্রিটমেন্ট আসলে খারাপ দিকে যাচ্ছে, আপনার ভুল ওষুধ দেওয়া হচ্ছে। তাহলে দেখেন যে ইমোশনালি একটা মানুষ ডেড ছিল, তাকে আপনি নিয়ে আসছেন এমন একটা পর্যায়ে যখন সে রাগারাগি করছে বা সবকিছু নিয়ে এনকোয়ারি করছে, সে অ্যাকচুয়ালি এখন মোর জ্ঞানী, এখন আসলে ঘুম থেকে জেগে ওঠা। তাকে কি তখন আপনি ওষুধ চেঞ্জ করবেন? কখনোই করবেন না। আপনাকে সময় দিতে হবে যে পেশেন্ট আসলে খুব ভালো রিয়াকশনে আছে। এখন দেখেন আরেকটা যে আপনি ওষুধ দিলেন ঘুমায়নি 20 বছর। আমার একটা পেশেন্ট ছিল স্যার 30 বছর, 30 বছর, ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি। এবং সাডেনলি আমার বোন একদিন ফোন দিল, ওরা বাংলাদেশে বেড়াতে, যে উনি একজন মানে আত্মীয়া সম্পর্কে, সকালবেলা তাকে ভিজিট করতে গিয়ে তারা দেখে সারা ঘর রক্ত এবং সে খুব হেভিলি ব্লিড করছে। তার মেনোপজ হয়ে গেছে আজকে থেকে, মানে ওই সময় থেকে আরো 20-25 বছর আগে, অনেক বোল্ড সে। এই সময় তার এত হেভি পিরিয়ড ব্লিডিং, এটা একটা ইম্পসিবল। ডাক্তার বলছে এটা ক্যান্সার শিওর, সবকিছু ডাকতে হবে, ইমিডিয়েট নিয়ে আসেন। এই সে বসলাম স্যার, চেক করলাম কেস, প্রচন্ড জ্বালা পোড়া সবকিছু ছিল, কিন্তু সে হলো আসলে ক্ষমা করতে পারে নাই। তার 4 সন্তানকে তার কাছ থেকে তার হাজবেন্ড নিয়ে আলাদা হয়েছে এবং সে পাগল হয়ে যায় তারপর থেকে। এবং সে সবসময় পাড়ার সবার সাথে ঝগড়া করে বেড়ায়, তারপর মানে ঝগড়াগুলো কমপ্লিট করতে হবে, বের হয় ব্রেক দিয়ে নিয়ে, খুবই বিজি পার্সন। আর ঘুম তো দূরে থাকে, তাকে ওষুধ দেওয়ার পর সাথে খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে ঝগড়ার ফিনিশিং না দিয়ে ঘুম। তাহলে এটা কি? এটা হচ্ছে তার এনার্জি লেভেলের একটা বিষয়। নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড স্যার একদম কুইকলি স্যার পেলেন 1 ডোজ, 2 দিনের ভিতরে কমপ্লিটলি রিজলভ, কোনো রকম ব্লিডিং নাই, কোনো রকম না। এবং একটা শুধু TNM দিয়েছিলেন, জি এটা বুঝতে হবে। TNM দিয়েছিলেন, ভেরি ক্লিয়ার পিকচার অফ নাইট্রিক অ্যাসিড, ভেরি ক্লিয়ার পিকচার। এবং যখন আপনি কোনো মানুষের তার মেন্টাল ইমোশনালের সাথে ফিজিক্যাল সিমটম সবকিছু আপনি দেখবেন যে একই রেমেডির সাথে, এটা খুব ঠিক এক্ষেত্রে। এবং প্যাথোলজির অবস্থাটা দেখেন যে সেই হারে ব্লিড করছে, আপনি যদি এখানে 30 বসে থাকেন এর রোগী আপনি ধরে রাখতে পারবেন না। যেটা বললাম যে ডোজ দেওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সে ঘুমিয়ে পড়লো, কিন্তু ব্লিডিং কিন্তু বন্ধ হয়ে যায় ছিল। 2 দিনের দিন টোটালি বন্ধ, এবং পরের দিন জাস্ট পানি যাচ্ছিল। পরের দিন আমি রাতে দিয়েছি, তখন বোধহয় রাত 12:30 কি 1টা। তারা অনেক লাকি ছিল, ওই একই লেনেই আমার ফ্রেন্ডের বাসা ছিল, ওর কাছে ওষুধ ছিল। আত্মীয় হওয়ার কারণে মানে সবার কাছে হেল্প করতে আমার কাছে, যাক আলহামদুলিল্লাহ সে আসলে লাকি। উনি একদম ভালো আছেন, কোনো সমস্যাই নেই মাশাআল্লাহ। এবং ওনার সম্পূর্ণ হিস্ট্রি শুনে দেখলাম যে all these years she has been in this remedy। হ্যাঁ, আপনি যখন শিওর এবং আপনি দেখতে পাচ্ছেন প্যাথোলজি এরকম একটা অ্যাডভান্স স্টেটে খুব ব্লিডিং যাচ্ছে, প্লাস মেন্টাল ইমোশনাল খুবই ক্লিয়ার, তখন আপনি কিন্তু স্যার ট্রেনিং অবশ্যই দিবেন। এবং এখানে আরেকটা ওষুধ, যেমন এই ধরনের কেসে আপনি যদি প্লাটিনা আসে, এই ধরনের কেসে আপনার যদি স্যাপাইনা আসে, আপনি কিন্তু স্যার এই ব্লিডিং বন্ধ করতে গিয়ে 30C দিবেন। এই যে
ইনশাআল্লাহ যখন আমরা এইটা জানবো। আর ওই যে লেভেল অফ হেলথ পড়ে আসবো। আসলে লেভেল অফ হেলথ পড়ে না এসে এটা পড়ে যে কি লাভ হবে আই ডোন্ট নো। প্রথমটা যেটা আপনি ওষুধ দিলেন, 1 মাস পর আপনার রোগী আসলো, এসে বলবে দিস ইজ দ্য বেস্ট রিয়াকশন পসিবল। সে বলবে যে আমার প্রথম দিকে এই ফিজিক্যাল কমপ্লেন্টটা বেড়ে গেল, অথবা বলবে যে কোনোটা একটা হতে পারে বা 3টাই হতে পারে বা যে কোনো 2টাও হতে পারে। এটাই শুধু মনে রাখবো যে ক্লিয়ার ইনিশিয়াল অ্যাগ্রাভেশন অফ দ্য মেইন ফিজিক্যাল কমপ্লেন্ট অর mental emotional symptoms or the energy level aggravation followed by quick long lasting recovery. এটা খুব ইম্পর্টেন্ট, কুইক এন্ড লং লাস্টিং রিকভারি। এটা হচ্ছে এই মানুষটা কিন্তু অরিজিনালি লেভেল অফ হেলথ হাই, যেমন this is the best reaction possible. It is found in level 2 and level 3 of group A. আপনি যখন দেখছেন আপনার পেশেন্ট কিন্তু অ্যাকচুয়ালি লেভেল অফ হেলথে হাই, আপনি যখন তার কেস নিচ্ছেন অন্য কোনো রেমেডির পিকচার নাই, আপনি শিওর এটাই এই রেমেডি সে এত বছর ধরে, তখন আপনি কিন্তু দিতে পারবেন। স্যার সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেশেন্ট, সোরিয়াটিক আর্থ্রাইটিসের পেশেন্ট কেস নিয়ে কমপ্লিটলি ট্যারেন্টুলা আই কুড গিভ লাইক ওয়ান এম, কোনো সমস্যা নাই, তারপরও 200 দেওয়ার। স্যার আমি এমেজড, সে আলহামদুলিল্লাহ তার হেমিপ্লেজিয়ার রোগী, উনি ভালো আছেন এবং উনি এখন লাঠি ছাড়া হাঁটছেন। 1 সপ্তাহ, অনলি 1 সপ্তাহ চুলকানিটা নেমে সমস্ত শরীর থেকে যে এখন শুধু হাঁটু থেকে নিচ পর্যন্ত আছে। তো এই ক্ষেত্রে স্যার দেখেন প্যাথোলজিটা অ্যাগ্রাভেশন হয়েছিল না, এটাই বলছি, প্যাথোলজিটা খুব ইম্পর্টেন্ট। প্যাথোলজি আমি ওইটাই স্যার বলছি, সেটা হলো প্যাথোলজিটা খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। সোরিয়াটিক আর্থ্রাইটিস যেহেতু এটা আমার মাথার ভিতরে খুব বেশি ঘুরছে, যেটা সোরিয়াটিক আর্থ্রাইটিস, আমি যতই শিওর হই আমি যদি এখানে খুব বেশি হাই ডোজ দেই আমি একটা বড় বিপদ করতে পারি, তাই না? আমি যদি আজকে এটা বেশি ডোজ দেওয়ার কারণে এই পেশেন্ট হয় বিছানায় পড়ে যাবে, বিকজ এটা আর্থ্রাইটিসে আসবে, তাহলে তো জয়েন্ট টয়েন্ট খুলে যাবে, হোম নোজ পানি টানি নেমে যাবে, ওর আরেকটা হতে পারে প্রচন্ড মানে পেইনফুল হয়ে যাবে কন্ডিশন, অথবা হতে পারে কি স্কিন ডিজিজ। যেহেতু ওনার শরীর দেখে প্রথমে যখন দেখছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না, পেটে ফেটে গেছে, আর হচ্ছে খুব লাল বার্নিং, আর হচ্ছে আপনার নর্মালি মানে হঠাৎ করে যখন শুনবেন সে যখন বলছে স্যার, শুধু যখন আপনি ফিজিক্যাল সিমটম গুলো পুট করবেন আপনার সাফার লাগবে, বা আপনার মনে হবে ও খুব বেশি ল্যাকটিক অ্যাসিড, কিন্তু সে অ্যাকচুয়ালি তার হাতের মুভমেন্ট এবং তার মাইন্ড, তার চোখ, এই মুভমেন্টের কারণে গিয়ে এবং তার ব্যবহার আচ্ছা ক্যারেক্টারে নামলাম। এবং স্যার 1 সপ্তাহের ভেতরে যে অ্যামেজিং চেঞ্জ, only 200C। হ্যাঁ, এখানে 30C হয়তো বা কাজ করতো, হয়তো 3 উইকস টাইম নিত, কিন্তু অপটিমাম ছিল 200C। এই যে একটা পোটেন্সি দেওয়ার জন্য এটা আমি নির্বাচন করার ক্ষেত্রে যে বলতে পারছি বা বলছি এটা অপটিমাম হাউ, এটা আপনি বলতে পারবেন যখন আপনি এইগুলো মাথায় রাখবেন। সাথে আপনার বেসিক থাকতে হবে, লেভেল অফ হেলথ পড়বেন সবাই, and level 4 and level 5 of group B। তাহলে বলা যাচ্ছে 2 থেকে level 5, level 2 থেকে level 5 এর রোগীতে আপনি এই রিঅ্যাকশন পাবেন। The aggravation takes anywhere from a few hours to a few days। এই অ্যাগ্রাভেশনটা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে, and followed by rapid amelioration। এবং যখন amelioration দেখবেন সেটা দেখবেন খুব দ্রুত হবে। The aggravation might be severe, aggravation হতে পারে severe, but everything disappears। আমার মনে আছে স্যার, আমার নিজের অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমাকে ন্যাট্রামিউর দেওয়া হয়েছিল 10 এর, এবং আমার আসলে খুব মাথা ব্যথা হতো, তো ন্যাট্রামিউরে আমার মাথা ব্যথা শুরু হলো, আমার মনে ছিল যে আমার বমি করতেই হবে, ইট ইজ ইম্পসিবল, আমি আর এই মাথা ব্যথা সহ্য করতে পারছি না, বমি না করলে আমি মনে হয় বাঁচবো না। ঠিক 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ছিল, তারপর 2 বছরের ভেতরে আমার ওই মাথা ব্যথা একবারের জন্য হয়। সো এটা আসলে ওই সময়টা সিভিয়ার অ্যাগ্রাভেশন ছিল ঠিকই ফর ফিউ আওয়ার্স। কারো ক্ষেত্রে হয়তো চুলকানি বেড়ে যাবে, কারো কফিং বেড়ে যাবে, বাট এভরিথিং ডিসঅ্যাপিয়ার্স উইদিন 3 to 4 days and then the person feels well। এবং feels well মানে একদম মনে হবে যে মুক্তি, খুবই আসলে ভালো বোধ হয়। সো দ্য মেইন কমপ্লেন্টস আর অ্যাগ্রাভেটেড, তার যেটা মেইন কমপ্লেন্ট সেটা অ্যাগ্রাভেটেড হয়, পেইন মে বি ইন্টেন্সিফাইড অর মাল্টিপ্লাইড, ব্যথা কিন্তু অনেক বেড়ে যেতে পারে, ইন্টেন্সিফাইড হয়ে যেতে পারে, মাল্টিপ্লাইড হয়ে যেতে পারে। এইসব ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, একটা নাপা নো প্রবলেম, একটা নাপা। কিন্তু কেউ যদি বলে আমি তো এই ব্যথা সহ্য করতে পারবো না, তাহলে আমি একটু খাই, ইউরোপেন। এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে না, ইউরোপেন খাওয়া যাবে না, আপনি নাপা খান, তাও বা কি খুব বেশি না, নট টু সাপ্রেস দ্য nerve action।
যে এটা যেন সহযোগ্য থাকে রোগীর জন্য। And there is a feeling of weakness, এই দেখেন এটা যে there is a feeling of weakness, এটা খুব ইম্পর্টেন্ট। কেন উইকনেস? এটাকে অ্যাগ্রাভেশন বানাচ্ছে এনার্জি লেভেল and a need to sleep a lot. ডক্টর বিতুল কাছে লেকচার ছিল যে সে একবার সে 20 দিন ঘুমিয়েছিল, যেমন সে ঘুম থেকে উঠে তার চাকরি নাই, তার অনেক কিছুই নাই, কিন্তু সে বলছে যে আই এম ফিলিং মাই বেস্ট। এবং মোস্ট প্রবাবলি উইদিন ফিউ উইকস সে তার খুব পছন্দের একটা কাজ পেয়েও যায় এবং করতে থাকে। সে মানে পরবর্তীতে খুব ভালো করে। তার একটা লং, এটা একটা কেস ছিল যেটা অনেক লম্বা সময় ধরে ফলো আপ স্যার আমাদের দেখিয়েছিলেন। তো দিস মে অলসো বি, তাই কখনো ওষুধ খাওয়ার পর যে ঘুম আসছে বলে কফি খাওয়া কোনোদিন করবেন না, বা খুব ঘুম পাচ্ছে চা খাওয়া বা এই যে ই করা, ওই ওষুধ খাওয়ার পরের যে ঘুমটা এটাকে কোনো সাপ্রেস করবেন না। দুনিয়া রসাতলে যান, ঘুমাবেন, ছুটি নিবেন, বাসার মানুষজনকে বলবেন ঘুমাবেন। আরেকটা যেটা ক্লাসে একজন কেউ উনি ওষুধের পরের ঘুম, যেহেতু সে ক্লাসে অ্যাটেন্ড করবে, পরীক্ষা ভালো করবে, সে খুব উচ্চাকাঙ্ক্ষী, তাই সে কি করেছে ওষুধটাই অ্যান্টিডোট করে দিয়েছে। তো স্যারকে এসে বলছে যে স্যার আমি তো ওষুধের পর প্রচন্ড ঘুম, আমি তো তোমার ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না, তাই আমি ওষুধটা অ্যান্টিডোট করে আজকে ক্লাসে আসছি। স্যার খুব বকছিলেন তাকে, বলছিলেন যে তারপর সে বলছে আমার এখন কি হবে। স্যার বলছেন আই ডোন্ট নো, কারণ সবকিছু তো প্রেডিক্টেবল না। এখন তোমার অর্গানিজম কি করবে হু নোজ, আর তুমি এই ধরনের কাজ কখনো করবা না। এটা উনি বলছেন যে কখনো একটা ওষুধের রিঅ্যাকশনকে সাপ্রেস করবেন না, এটা হচ্ছে মারাত্মক ভুল। একটা ওষুধ কাজ করতে 6 মাসও সময় নিতে পারে আপনাকে প্রপারলি একটা জায়গায় আসতে। এই 6 মাস যে আপনি ওয়েট করবেন, কেন ওয়েট করবেন? যদি আপনি জানেন কিভাবে ওয়েট করতে হয়, আপনি ইনশাআল্লাহ ওয়েট করবেন। তাই আমাদের না এই বই দুটো একটু কাইন্ডলি স্যার আপনারা পড়বেন। দিস মে অলসো বি অ্যাকম্পানিড বাই ইমোশনাল রিঅ্যাকশনস। অনেকের ইমোশনাল রিঅ্যাকশন দেখা দিবে, সামথিং টেন্ডেন্সি টু উইপ ইজিলি। এরা দেখা যাবে একটা কথা বললেই যে খুব সহজে কাঁদছে, কারণ আসলে রেমেডি রাইট, সহজে মন খারাপ হয়ে যাচ্ছে, কিছু থেকে কিছুতে সে মাইন্ড করছে, এটা হচ্ছে তার ইমোশনাল অ্যাগ্রাভেশন। হ্যাঁ, subsequently the organism restores its balance and the patient remains well for a long time. এবং দেখা যাবে কি ফলস্বরূপ এই পেশেন্ট তার হেলথে যখন রিস্টোর্ড হবে অনেক দীর্ঘ সময়ের জন্য সে সুস্থ থাকে। This may last for some months or even years unless there is an antidotal interference. এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে বলে এটা কিভাবে সম্ভব, এক হোমিওপ্যাথিক ওষুধ দিল 2 বছর ধরে স্যার খালি ফলো আপই দেখাচ্ছে, 3 বছর ধরে ফলো আপই দেখাচ্ছে, অন্য আর একটা মেডিসিনও দেওয়া হয়নি, অথচ কি এক্সিলেন্ট সে তার হেলথে, সে মেন্টালি, ইমোশনালি, হেলথে, ফিজিক্যাল হেলথ সব দিকে ভালো, এমনকি সহজে তার কোনো অ্যাকিউজও হয় না। হাউ ইজ ইট পসিবল? এটা পসিবল যারা হাই লেভেল অফ হেলথের এবং তারা কোনো অ্যান্টিডোটাল ইন্টারফিয়ারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিডোটাল ইন্টারফিয়ারেন্স হতে পারে ওভারনাইট, হতে পারে একটা মোমেন্ট, হতে পারে একটা বড় অ্যাক্সিডেন্ট, হতে পারে কফি, হতে পারে ড্রাগস, হতে পারে ইভেন রিক্রিয়েশনাল ড্রাগ ইউজ। আমরা জানি এরকম ধরনের অ্যান্টিডোটাল অনেক ইন্টারফিয়ারেন্স হতে পারে। If a homeopath is not well versed in theoretical background, একজন হোমিওপ্যাথ যদি তার থিওরি ভালোভাবে না জানে, তার মানে আপনি যতই ম্যাথমেটিক্যাল নলেজ থাকুক, ওটা হচ্ছে আমাদের ফার্স্ট থিং, আমাদের অবশ্যই ম্যাথমেটিক্যাল শিখতে হবে। কিন্তু যদি সে তার থিওরির বেসিক তার ভালো না হয়, he or she may be inclined to accidentally antidote, confuse or spoil the case during the correct initial aggravation during the first day. এই ইনিশিয়াল অ্যাগ্রাভেশনের সময় রোগীর যে ডাক্তারের মাথায় বেশি খারাপ হবে, সেই দৌড়াদৌড়ি করে ওষুধ দিয়ে তার এই সঠিক প্রেসক্রিপশনটা নষ্ট করবে। তারপর যেটা হবে, একটার পর একটা 30টা মেডিসিন দিবে, তবুও এই রোগী সে আর ব্যালেন্স আনতে পারবে, কারণ ওই যে প্রথমটাই রাইট ছিল, সে তো রাইট থেকে বের হয়ে গেল। ওষুধ দেওয়াটা কোনো ক্যাপাসিটি না, ওষুধটা না দেওয়া, সঠিকভাবে উপযুক্ত সময়ের জন্য ওয়েট করাটাই ক্যাপাসিটি। It should be ingrained in the mind of every practitioner that the initial reaction to the remedy, তাহলে আমাদের মনের ভেতর এই কথা গেঁথে থাকতে হবে, ingrained থাকতে হবে of every practitioner that the initial reaction to the remedy actually proves that the remedy was correct and that the patient had a good immune response. এখন আমি যে পেশেন্টটাকে হ্যান্ডেল করছি, যে অর্গানিজমকে আমি হ্যান্ডেল করছি, তার ইমিউন রেসপন্সটাই আমাকে শো করবে রাস্তা, আমাকে গাইড করবে। তাহলে এই যে ইনিশিয়াল অ্যাগ্রাভেশনটা, স্ট্রং ইনিশিয়াল অ্যাগ্রাভেশনটা এবং তারপরে অ্যামিলিয়েশন, যদি এমন হয় অ্যামিলিয়েশন হয়নি, শুধুই অ্যাগ্রাভেশন হচ্ছে,
ওয়াই সেটা জানতে হলে কি করতে হবে? তো কি সেক্ষেত্রে কি করবো আমি? রাইট রেমেডি খুঁজবো, রিটেক দ্য কেস এন্ড লুক ফর রাইট রেমেডি। যদি অ্যাগ্রাভেশন হয় এবং অ্যামিলেশন হয় এবং কয়েকটা নতুন সিমটম দেখা দেয় দ্যাট বিলংস টু দ্য রেমেডি, ইট ইজ অলসো এ গুড রিঅ্যাকশন। তার মানে হচ্ছে ভেরি গুড রিঅ্যাকশন। এটা আমরা সব করে আচ্ছা, this kind of reaction is usually present when there is a functional pathology. এই ধরনের রিঅ্যাকশন হয় কখন? যখন অর্গানিজমে তেমন কোনো বড় ধরনের পরিবর্তন হয়নি, অনলি ফাংশনাল কিছু প্যাথোলজি দেখা যাচ্ছে। তার ভালভ নষ্ট হয়ে যায়নি হার্টের, ঠিক আছে, বা একটা অর্গানিজমের চেঞ্জ হয়ে যায়নি, বা এমন কোনো কিছু হয়নি যে দীর্ঘদিন ধরে প্যাথোলজিতে ভোগার ফলে একটা রেজাল্ট ছুটছে পরে ওই জায়গার ডেড হয়ে গেছে ওই প্রসেস, তাহলে আর ওই রোগীকে আপনি ফেরাতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রসেস চলমান ততক্ষণ পর্যন্ত রাইট রেমেডি দেওয়ার কারণে আপনি এখনো পর্যন্ত এই রোগীকে ফেরানোর চান্স থাকে। বাট সামটাইমস ইট এক্সিস্টস ইন ডিপার প্যাথোলজিজ অ্যাজ ওয়েল। কিন্তু ডিপার প্যাথোলজির ক্ষেত্রেও অনেক সময় বড় ধরনের রিঅ্যাকশন দেখা যায় এবং অ্যামিলেশনটা হয় ডিফিকাল্ট। আমরা এর উপরে আরো অনেক রিঅ্যাকশন পাবো। যখন আমি একটা জিনিস বলি প্রথম থেকে স্যার, যে খুব কঠিন লাগে প্রথমেই প্রথম রিঅ্যাকশন গুলো পড়ার সময়, কিন্তু যখন আপনি 22টা রিঅ্যাকশনের 22টা পড়া শেষ করবেন তখন পুরোটা আপনার একটা নলেজ তৈরি করবেন। দেন ইউ উইল নো কেন এই ক্ষেত্রে এটা ডিফারেন্ট, কেন এই রোগীর ক্ষেত্রে এটা ডিফারেন্ট আর ওই রোগীর ক্ষেত্রে মানে এক রোগীর ক্ষেত্রে যেটা সঠিক আরেক রোগীর জন্য সেটা ভুল। This kind of reaction at any rate the disease under homeopathic treatment is curable in these cases. তবে আমাদের জন্য এটা সুসংবাদ এই ক্ষেত্রে যে যখন রিঅ্যাকশন হলো, একটা গুড রিঅ্যাকশন হলো এবং আস্তে আস্তে করে অ্যামিলেশনের মধ্যে যাচ্ছে, ইট কুড বি 4 months later, হ্যাঁ, যে আপনি বুঝতে পারছেন না রোগী আসলে ভালো আছে, কিন্তু স্টিল সেটা রোগীটা আসলে কিউরেবল। এটা একটা সুসংবাদ। এই রোগী এমন না যে সে মারা যাবে, যে একদম খুব খারাপ অবস্থায় আছে, যদিও ডিপ প্যাথোলজি স্টিল ইট ইজ কিউরেবল পেশেন্ট। The patient has a good overall state of health and belongs to a high level. আসলে অরিজিনালি সে একটা হাই লেভেলের পেশেন্ট, কিন্তু হয়তো ড্রাগের ইউজের কারণে বা লাইফস্টাইলের কারণে, স্বেচ্ছাচারিতার কারণে সে নিজেকে নামায় নিয়ে আসছে। ওইসব পেশেন্টের ক্ষেত্রেও স্যার এরকম হবে, প্যাথোলজিক্যাল ডিপনেস তৈরি হবে এবং আপনি ট্রিটমেন্টের একটা পদ্ধতিতে তাকে ভালো জায়গায় খুঁজে নিয়ে আসতে পারবেন। আমার মনে হয় এনাফ ইনশাল্লাহ করা হচ্ছে। আপনারা সময়টা সকালবেলা স্বাস্থ্য একদম প্রশ্নটা করে আমি বলতে পারেন এই সংক্ষেপে যদি রিঅ্যাকশন ক্যান্সেল করতে ম্যাডাম। ম্যাডাম এতক্ষণ যা বললেন সেটা যদি আপনি সংক্ষেপে 3 মিনিটে পুরোটা মানে ছানি নজরটা বলেন আর কি, তাহলে আমরা উপকৃত হতাম। ছানি নজর হলো স্যার এই লাইনটা মুখস্থ করা। ক্লিয়ার ইনিশিয়াল অ্যাগ্রাভেশন অফ দ্য মেইন ফিজিক্যাল কমপ্লেইন্স or the mental emotional symptoms or energy level. না ম্যাডাম, আমি খারাপ মতো পুরোটা বাংলায় ছানি নজর বলেন ম্যাডাম, পুরোটা বাংলায় ছানি নজর বলে দেন। আমি বাংলায় বলার সত্ত্বেও আপনাকে মুখস্থ করতে হবে ইংলিশে। কেন জানেন স্যার? আমি এই যে আমাদের গ্রুপে এটা দেখলাম যে আমাদের ডিএইচএমএস পিপল ওনারা বাংলা রিডিং করতে পারছেন না। হাউ ব্যাড ইজ ইট? আমাদের জন্য এটা হচ্ছে গালে থাপ্পড় খাওয়ার মতো। বাংলা রিডিং করতে পারছে না। বাংলা রিডিং করার জন্য তাহলে আপনি ক্লাস করেন স্যার, কারণ এটা আমাদের জন্য খুব খারাপ। আমাদের অবস্থাটা হয়ে গেছে স্যার দোতলা নৌকার মতো। নৌকার নিচতলা মানুষ ছিদ্র করে পানি খাক, তা উপরতলা থেকে আমি পানি দিব না, এই অবস্থা। আমি শেখাবো না, শিখবো না, শেয়ার করবো না। আর নিচের তলায় ওরা যে ছিদ্র করে পানি সমুদ্র থেকে খেতে গিয়ে পুরোটা ডুবিয়ে দেবে, এদিকে আমাদের নজর নাই। আমাদেরকে স্যার চেঞ্জ করতে হবে, আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, আমাদের শেখার চেষ্টা করতে হবে স্যার। আমার মনে হয় যে মাঝে মাঝে এমন কিছু জিনিস আছে যে প্রেশার না আসলে না আমি করি না। তো মুখস্থ রাখবো, যেটা মনে রাখবো সেটা হচ্ছে রোগীর 3টা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো। একটা হচ্ছে রোগী প্রধান কি সমস্যা নিয়ে আসলো। এখানে প্রধান সমস্যার একটা ডেফিনিশন আছে, কিন্তু প্রধান সমস্যার ডেফিনিশন কিন্তু সায়েন্স অফ হোমিওপ্যাথি বই থেকে পড়ে নেবেন। এটা আমরা পড়ে আসছি। সেটা কি? আমি একটা হিন্টস দিই, সেটা হলো রোগী এসে আপনার কাছে বলতে পারে আমার হাতের এই টিউমারটাই আমার মেইন সমস্যা, অথচ আপনি যখন কেস নিলেন আপনি দেখলেন এটা তো ল্যাকেসিস, আসলে মেন্টালি গন।
হ্যাঁ, অথবা বেরেট্রাম অ্যালবাম, সে অ্যাকচুয়ালি পাগল, or even প্লাটিনা। I know the best, I am the best, who knows better than me। কিন্তু আপনি কি তখন তার মেইন কমপ্লেইনে স্যার ওই হাতের ওই টিউমারের কথা লিখবেন? এটা কিন্তু আপনার দায়িত্ব যে এই রোগীর মেইন সমস্যা কি, এটা আমাদের কোথায় পাচ্ছি আমরা, অর্গানম থেকে আসছে। দেখেন এই বইটা যদি পড়েন, পুরো হোমিওপ্যাথি পুরোটা স্টাডি করার পর এই হোমিওপ্যাথিক বই দুটো লেখা, আপনার এত লেখকের এত বই পড়া লাগবে না, জাস্ট এই দুইটা বই পড়ে এই দুইটা বইয়ের ওয়ার্ড গুলো বুঝে যদি আপনি অ্যাপ্লাই করতে সক্ষম হন, 1 থেকে 2 মাসের ভিতরে অ্যাকর্ডিং টু ডক্টর জিতুল দাস আপনার 95% সাকসেস থাকা উচিত ইন এভরি প্র্যাকটিস ইনশাআল্লাহ। ওয়াই এত কনফিডেন্টলি স্যার কি করে বললাম? এটা হচ্ছে জিস্ট, আমাদের এভরিথিং এটার মধ্যে আছে। দেখেন এই যে মেইন ফিজিক্যাল কমপ্লেইন, এখানে মেইন ফিজিক্যাল কমপ্লেইন কিন্তু আপনাকে ডিফাইন করে নিতে হচ্ছে। মেন্টাল ইমোশনাল সিম্পটমস, সেটাও কিন্তু আপনাকেই ডিফাইন করতে হচ্ছে। আপনার কাছে রোগী এসে বললো যে আমার তো অনেক কাজ, আমি তো আসলে না আমি তো জিজ্ঞেস করলাম আপনি উচ্চাকাঙ্ক্ষী? না আমি উচ্চাকাঙ্ক্ষী না, এইটা করছি ওইটা করছি, বিজনেসটা ধরবো, সামনে চিন্তা করছি যে আরেকটা কোর্স আছে ওটা তো শুরু করবো। আপনি দেখতে পাচ্ছেন অল অ্যালং এটা একটা নাজভূমিকা কেস, তাই তো? জিজ্ঞেস করলেন আপনার রাগ কেমন? না ভাই আমার কোনো রাগই নেই, আমি তো রাগ হই না। আপনি পারবেন রোগীর কথা বিশ্বাস করে ওষুধ দিতে? কোনোদিন পারবেন না। ডক্টর বিশ্বকে বলছেন যে কম বেশি আমি কোনো সময় আমার রোগীকে বিশ্বাস করি না, আমি সবসময় কোশ্চেন করি এবং জানার চেষ্টা করি আসলে সে কি মিন করছে, আসলে সে কি ঘটাচ্ছে। আরেকটা হচ্ছে এনার্জি লেভেল, এই রোগীর এনার্জি লেভেল বোঝার জন্য কি পরিমাণ কাজ সে করতে সক্ষম, কত ঘন্টা সে ঘুমিয়ে থাকে বা কতটুকু কাজ করার পর সে পড়ে যায় বা নেতিয়ে পড়ে। অনেকে বলে যে আমি ঘুম থেকেই উঠি না, আমি সারাদিন 18 ঘন্টা বেরিয়ে থাকি, তাহলে তার এনার্জি লেভেলটা হরিব। এখন আপনি তাকে 200 দিবেন, কাজ করবে, সে হয়তো দীর্ঘদিন ধরে একটা ড্রাগ অ্যাবিউজের ফল। তো তাহলে আমরা যেটা পড়লাম এই ফার্স্ট অবজারভেশনে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা মনে রাখবো 3টা জিনিস। একটা হচ্ছে রোগীর প্রধান যেটা কমপ্লেক্স শারীরিক, সেটা তার ইমোশনাল মেন্টাল যে সিমটমস সেটা, আর হচ্ছে এনার্জি লেভেল, তার ডেইলি তার কাজকর্ম থেকে বা কতটুকু কাজ সে সক্ষম এটা থেকে আমরা তার এনার্জি লেভেলটা বুঝি। তো এই 3টা যে কোনো একটাতে বা 2টাতে বা 3টাতেই আপনি একটা বেশ ভালো মতো অ্যাগ্রাভেশন লক্ষ্য করবেন। এই যে কথাটা কেন আসছে, সব রোগীর ক্ষেত্রে ফিজিক্যাল কমপ্লেক্স থাকবে না, সব রোগীর ক্ষেত্রে মেন্টাল ইমোশনাল পিকচার থাকবে না, সব রোগীর ক্ষেত্রে এনার্জি লেভেলের সমস্যা থাকবে না, তাই না স্যার? এই জন্য এই 3টাকে মিলে বলা হচ্ছে, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবিলিটির উপর ডিপেন্ড করবে। তো যে কোনোটাতেই বা যে কোনো 2টায় বা যে কোনো 3টাতেই আপনি দেখবেন একটা ইনিশিয়াল অ্যাগ্রাভেশন এবং তারপর দেখবেন আপনি লং লাস্টিং গুড অ্যামিলিয়েশন। সে বলবে যে বাবা আপনার ওষুধ খেয়ে প্রথম সপ্তাহে আমার অবস্থা খুব খারাপ ছিল স্যার, তারপর এই 4 সপ্তাহ পর এই যে আজকে আপনার সাথে দেখা করতে হচ্ছে তেমন কোনো সমস্যা নেই, এমনকি যে মাথা ব্যথার জন্য আপনার কাছে আমি অরিজিনালি এসেছিলাম সেটা আর হয়নি, সেটা আগে প্রতিদিন বুঝলেন স্যার। এই রোগীকে 4 মাস 5 মাস 6 মাসেও আমি কোনো ওষুধ দিব না, এই হচ্ছে কি আপনার অবজারভেশন, বুঝলেন? এটা করতে পারে ম্যাম চিত্রটা একটু দিবেন? এটাতে যদি কিছু থাকে সেটা করতে বলেন ম্যাম, চিত্রটা একটু ব্যাখ্যা করুন। এখন অপেক্ষা করার সময় আসেনি। চিত্রটা খুব সহজ। এখানে একটা জিনিস বলি, অনেকে এটা দেখে এটা খুব সহজ, এটা খুব সহজ। ঢাকা রিজার্ভ দিকে কি লেখা দেখেন তো, এইটা একটা এক্স এক্সিস, এটা 0 রাইট, এন্ড এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখানে বলা হচ্ছে ইন্টেন্সিটি অফ সিম্পটম, মানে এই দিকে যা দেখছেন এগুলো হচ্ছে ইন্টেন্সিটি অফ সিম্পটম। প্রথমে দেখাচ্ছি দেখেন ইন্টেন্সিটি অফ সিম্পটম বেড়ে গেছে, 3টা রেখা দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে এনার্জি, দ্বিতীয়টা হচ্ছে মেন্টাল ইমোশনাল, তৃতীয়টা হচ্ছে পিসি মানে কি কমপ্লেক্স, ফিজিক্যাল কি কমপ্লেক্স। তো দেখাচ্ছে কি খুব সহজ, এটা যদি মনে রাখেন এটা মুখস্থ থাকবে। কি দেখাচ্ছে? প্রথম তার এনার্জি লেভেলে, মেন্টাল লেভেল, ইমোশনাল লেভেলে ফিজিক্যাল কমপ্লেক্স সব বেড়ে গেল। তারপর দেখেন আস্তে আস্তে কম বেশি করতে 1 মাস সময় যখন গেল দেখেন কত নিচে। কোথায় শুরু ছিল? যদি এটা 40 হয় তাই না, এটা হয়তো 20 কমে গেল না, এটাই বোঝাচ্ছে। এখানে এটা একদম সহজ, আপনি তাকালেই বুঝতে পারছেন এখানে কি বলছি। আমি একটু 1 মিনিট এটাতে ইয়ে করতেছিলাম। আসলে এই চিত্রগুলো যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না অথবা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড না তাদের কাছে কঠিন মনে হতে পারে। তাহলে কি করতে পারেন আপনি? এরকম করতে পারেন টু বি অর নট টু বি,
যে মনে করেন আপনার বাড়ির লোক সংখ্যা 3 জন, আপনার আয় 30,000 টাকা, বাড়ির লোক সংখ্যা হয়ে গেল 5 জন, আপনার আয় 30,000 টাকাই থাকলো, তাহলে আগের আয় আর জীবনযাপন কি একরকম থাকবে? 5 জন যখন হলো থাকবে না। তাহলে আগের আর এটার ভিতরে কম্পারিজন একটা স্টাডি তখন আসবে না যে এটাই কম করতে হবে, এটাই বেশি করতে হবে, কম করতে হবে, বেশি করতে হবে। এই গ্রাফের মাধ্যমে জাস্ট এই জিনিসটাই দেখা হয় যে কখনো কম কখনো বেশি, দুইটার ভিতরে কিভাবে ম্যাচ করা হয়। থ্যাংক ইউ। ম্যাডাম এখানে একটা জিনিস দেখেন, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, খুব স্পষ্ট। ম্যাডাম 1 মিনিট, এটা একটু বলি। সেটা হলো দেখেন, আপনি যে ওষুধ দিলেন এটা কিন্তু সাই করে সোজাসুজি নেমে এখানে আসেনি, খেয়াল করেন। এটা কিন্তু আপ আপ মানে দেখেন একটু আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, বিভিন্ন লক্ষণ থাকবে, মাঝে মাঝে একটু বেড়ে যাবে কমে যাবে। এই জন্য এই 4 সপ্তাহ সময়টা যারা হায়ার লেভেলে তাদের জন্য ইম্পর্টেন্ট, আর যারা লোয়ার লেভেলে তার এই 4 সপ্তাহে কিছু হবে না, 4-5 মাস লাগবে। এটা আপনারা পরে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে কমন একটা অবজারভেশন। জি বলেন ম্যাডাম। ম্যাডাম মানে চিত্রের সাহায্যে যেটা আমরা বুঝতে পারি যে আমাদের কাছে কোনো পেশেন্ট যদি তার কমপ্লেন গুলো নিয়ে আসে, তখন ইনিশিয়ালি দেখা যাবে যে তার যে মানে চিপ কমপ্লেন, মেন্টাল এবং ইমোশনাল যে সিমটম গুলো আছে, সেটা গ্র্যাজুয়ালি হয়তোবা কারো 2-3 ঘন্টা বা কারো 2-3 দিনও হতে পারে, একটা অ্যাগ্রাভেশন পিরিয়ড হবে, এবং ধীরে ধীরে সে যদি 1 মাসের মধ্যে তার যে কমপ্লেন গুলো আছে, এনার্জি লেভেল গুলো আছে, মানে চিপ কমপ্লেন, মেন্টাল, ইমোশনাল এবং এনার্জি লেভেল, সেটা ধীরে ধীরে কমে কমে 1 মাসের মধ্যে ইনিশিয়ালি সে কিওরে যাবে। এবং যেটা আপনি বললেন যে যদি তার হায়ার লেভেল অফ হেলথ যদি হায়ার মানে এর মধ্যে থাকে, তাহলে সে 1 মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি তার লেভেল অফ হেলথ যদি ডাউন হয়, তার ক্ষেত্রে 4-5 মাস সময় লাগতে পারে, এই তো। স্যার ম্যাডাম আমরা এখানটুকুতেই থাকি, আমরা ওটুকু যোগ করব না, ওটাতে আপনি জাননি, সো ওটা যোগ করলে না ক্রিটিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেটা হ্যাঁ, আপনার রোগী যদি লেভেল অফ হেলথে 2 থেকে 5 এর ভেতর থাকে, ইয়েস, এটাই হচ্ছে তার অবজারভেশন। এটা খুব সিম্পল। যদি সে লেভেল অফ হেলথে 2 থেকে 5 এ থাকে, তাহলে এটা তার জন্য অবজারভেশন। আরেকটা যেটা, এই কথাটা মনে রাখবেন যে এই যে 1 মাস পর রোগী আসবে বা 1 সপ্তাহ পর আসবে, তখন এই 6টা প্রশ্ন সবসময় মনে রাখবেন। কি কি? এটা কি প্রুভিং, রোগী কি প্রুভিং এ গেল? কিউরেটিভ রিঅ্যাকশন, এটা কি কিউরেটিভ রিঅ্যাকশনে আছে রোগী, আমি কি ওয়েট করব নাকি আমি ওষুধ চেঞ্জ করব? এটা কি সিমিলার রেমেডি, নট দ্য সিমিলিমাম? এটা কি হিস্টেরিক্যাল পারসন? এটা কি হাইপোকন্ড্রিক পেশেন্ট, আর নাকি এটা ড্রাগ উইথড্রল সিম্পটম? এটা আমাদের যদি মনে না থাকে, আমরা এটা নেক্সট ডে ইনশাআল্লাহ একটু দেখে নেব। আজকে 12টা বাজে, সরি আপনাদের 8 o'clock বাজে। থ্যাংক ইউ। জি ম্যাডাম দুইটা বইয়ের কথা বলছে, একটা হলো সায়েন্স অফ ডেথ আর একটা বই কি? ম্যাডাম লেভেল অফ হেলথ, লেভেলস অফ হেলথ, আর হচ্ছে সায়েন্স অফ হোমিওপ্যাথি। আমাদের গ্রুপে এটা অনেকবার আমাদের স্যাররা কিন্তু শেয়ার করে দিয়েছেন, এটা পিডিএফ। তবে আমার মনে হয় পিডিএফ না করে আপনারা কাইন্ডলি বাংলাদেশে বইগুলো অ্যাভেলেবল কিনেন। কিনলে যেটা হবে, আমাদের যারা হোমিওপ্যাথি বই বিক্রেতা তারা যেমন উপকৃত হবেন, তেমন বইটা যখন হাতে থাকবে আপনারা পড়তে পারবেন ভালোভাবে। জি। তাহলে স্যার আমরা মনে হয় এখন ক্লোজ করতে পারি। একটু আমাদের আমি অলরেডি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। জি 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 আমাদের আজকে সকালে আমরা এই যে কয়টা দিন সময় পাচ্ছি, আমাদের এক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে, স্যার ইয়েটা স্কিপ করা যায় কিনা দেখেন। আব্দুল্লাহ রাহিম স্যার থাক, আলমগীর স্যার আর বিশ্বনাথ স্যারকে রিকোয়েস্ট করা যায় কিনা। ওকে। স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, যদি কিছু মনে না করেন। স্যার সেটা হচ্ছে, যারা রেগুলার ক্লাস নিচ্ছেন তারা আমাদের গ্রুপটাকে আসলে ধরে রাখছেন। ওনাদের ক্লাসটা অমিট করাটা আসলে ঠিক হবে না, কিন্তু যদি ওনারা সময় অ্যালাউ করে দেন তাহলেই হবে। লাইক 15 মিনিটস বা 20 মিনিটস এট দ্য এন্ড। 20 মিনিটস আমার মনে হয় গুড, কারণ আমাদের টপিক গুলো একটু বড়, জাস্ট ইন্ট্রোডিউস করতেই স্যার সময় লেগে যায়, আর বেসিক গুলো সব ভুলে যাই, তো যখন ওটুকু আবার বলে আসতে হয়, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা
যারা রেগুলার আসেন তারা আসেন। তো আপনি যে কদিন সময় পান, আপনি সপ্তাহে যদি 3 দিন দেন, তাহলে দেখা যাচ্ছে আমরা এই 2 সপ্তাহ অনেকটা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এর আগেও আপনি আমাদেরকে পড়িয়েছেন এবং পড়বার জন্য তাগিদ দিয়েছেন, কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা অনেকটা গাফিল। সুন্দর একটা জিনিস একটা কাজ করা যায় স্যার, সেটা হচ্ছে আমি খুবই আগ্রহী, এই বইগুলো পড়তে আমার সবসময় ভালো লাগে। আমি যেটা করতে পারি, আমাকে অরিজিনালি হয়তো একটা ক্লাস দিচ্ছেন, আর অন্যান্য সময় স্যাররা ক্লাস নেওয়ার পরে যদি সময় অ্যালাউ করেন যে না সবাই থাকবো বা পড়তে চাই, তো আমরা 15 মিনিটস করে ডেইলি একটা বই টান দিতে পারি। যেমন সায়েন্স অফ হোমিওপ্যাথিটা খুব শর্টে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার খুব কমে, যেটুকু একদম না জানলে আমরা সামনে আগাতে পারবো না, এটা দেখে যেতে পারি 1 সপ্তাহ। তাহলে নেক্সট উইকে অন্তত যখন আসবো, তখন ইনশাল্লাহ আই থিঙ্ক আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় পড়ছি, কি করছি, রিয়াকশনে কেন এরকম হচ্ছে, এই রোগীটা যে লেভেল অফ হেলথে কোথায়, এটাই তো আমি জানি না। না, অনেকে তো আসলে লেভেল অফ হেলথটাই বের করতে পারছে না। তাহলে সে কিভাবে লেভেল অফ হেলথের সাথে কানেক্ট করবে এখানকার রিয়াকশন আমার মাথায় আসছে না। আচ্ছা স্যার, হয়তো এত লম্বা সময় নেব না, যা নাকি আমাদের জন্য হজম করা কঠিন হয়। এখন তো আমরা 1.5 ঘন্টার সময় আমরা চলছি, আমরা 2 ঘন্টা পার করবো না, তাতে করে লার্নিং হবে না, শুনে যাওয়া যাবে হয়তো। এটা আমার খেয়াল। এত দীর্ঘ সময় আমরা পারবো না, 2 ঘন্টা পারবো না, 1.5 ঘন্টার ভিতরে অবশ্যই আমরা থাকবো। আর 6:30 থেকে আমরা শুরু করি। আমরা পার্টিসিপেন্ট গুলো আপনাদের কাছে অনুরোধ করি, আমরা সবসময় বলেও থাকি, আপনারাই আসেন মানে 15 মিনিট লেট করে, তারপরে এসে বলবেন যে আমি একটু এসে শুনি নাই, আপনি কাইন্ড বলেন। এই একটা অবস্থা সৃষ্টি করার নিশ্চয় এটা বুঝতে হবে। চেষ্টা করবেন, আমরা তো 5-10 মিনিট 7-8 মিনিট পরেই শুরু করি, অনেক সময় পার্টিসিপেন্ট নাই, আমরা তেলাওয়াত দিয়ে শুরুই করতে পারি না। এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, যিনি স্পিকার তিনি একটা অনেক কষ্ট করে অনেক তৈরি করেন, সুতরাং তার এই জিনিসটা পুরোপুরি ভোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের সকালের সত্যি অন্য সাইন ম্যামকে অসংখ্য ধন্যবাদ, তারা অংশ করেছেন। আপনারা পড়বেন ইনশাআল্লাহ, যে আর কিছু বলেন আমরা লিভ করবেন ইনশাআল্লাহ। আমরা সে প্রথম থেকে আসি। স্যার আমার মনে হয় স্যার ওই যে তেলাওয়াতের ব্যাপারটা স্যার ঢুকে 10 মিনিটের মধ্যে মানে কে ঢুকলো না ঢুকলো ওটা দেখার দরকার নেই, 10 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দেবে। এর মধ্যে স্যার তেলাওয়াতটা সম্পূর্ণ করে মানে ওপেন করে তেলাওয়াতটা সম্পূর্ণ করে ফেলে। আর যেহেতু ম্যাম আমাদের সময় দিতে পারছেন, ম্যামের জন্য লাস্টের আধা ঘন্টা টাইমটা ফিক্সড রাখেন। আর যে মানে যার রুটিন ম্যামকে 1 ঘন্টা সময় নিয়েছেন ম্যাম, যার মানে মেইন প্রথম যে শুরু করবেন ওনাকে মানে সময় বেঁধে দিবেন যে আপনি এই এই 1.5 ঘন্টার প্রথম ওনার ক্লাসের দিন আর কোনো প্রথম থাকবে না, উনি ফার্স্ট টু লাস্ট ইনশাআল্লাহ। বলতেছে যে সপ্তাহে যদি অল্প অল্প করে আমরা করি, মানে অল্প করে ম্যাডাম হয়তো একটা টপিকস 20 মিনিট পড়াইলেন, সেই ক্ষেত্রে আমি বলতেছি যেদিন ম্যাডামের ক্লাস থাকবে সেদিন তো পুরাটাই নিবে, মানে অন্যদের সাথে। ম্যাডাম কি এটাই বোঝাতে চাচ্ছেন? না না না, অন্যদের সাথে নয়, ওনার জন্য আলাদাই রাখা হয়েছে। উনি সম্পূর্ণ যেহেতু মানে ওনার সময়টা আমাদের 2 সপ্তাহ সময়ের ভিতরে আমাদের 6 দিন পাই, সেটা ওনার জন্য। স্যার ম্যাডামের ক্লাস কি সোম বুধ আরেকবার কি বারে থাকছে? আচ্ছা, আপনার নোটিশ পাবেন, আপনার খেয়াল থাকেন। হ্যাঁ, সোম বুধ আর শুক্রবার থাকতে পারে আর কি, যদি উনি রাজি থাকেন। এখানে আমরা দেখছি এখানে ওদের 8টা, কিন্তু ওনার তো 12টা পার হইল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা আমরা ক্লাস আপনার যোগদান করুন নিয়মিত, সবকিছু ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা চিঠি পড়বো। সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Gracias.